স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হুম, চলো। দেখো, আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম পড়ানো চলছে। আজকে আয়নিক ইকুইলিব্রিয়ামের লাস্ট ক্লাস। আচ্ছা, আমরা এখন পর্যন্ত কি পড়েছি? What is it we have discussed so far? আচ্ছা, আমরা ফার্স্ট লেকচার আলোচনা করেছিলাম তোমার মানে বেসিক্যালি তোমার এই স্প্যারিংলি সলিউবল সল্ট, সেখান থেকে তোমার অ্যাক্টিভিটি, সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি, এগুলোকে ডিফাইন করে তোমার কমন আয়ন এফেক্ট, এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইটস, এসবগুলোকে আলোচনা করেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এবারে এরপরে এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমার ডিবাই-হুকেল লিমিটিং লটাকে নিয়ে একটুখানি কথাবার্তা বলা হয়েছিল। ডিবাই-হুকেল লিমিটিং লটাকে বলা হয়েছিল, তাই তো? এইটা। তো এই দুটো জিনিস আমরা ফার্স্ট লেকচারে আলোচনা করেছিলাম। আচ্ছা, তারপরের লেকচারে আমরা বেসিক্যালি পিএইচ, সেখান থেকে হচ্ছে তোমার আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, উইক অ্যাসিড অর বেস, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এক্সেট্রা, এইগুলোকে নিয়ে মূলত আলোচনা করেছে। মানে পিএইচটা বিভিন্ন রকমের সলিউশনের ক্ষেত্রে কেমন করে বের টের করতে হয়, এগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। আর এবারে দুটোর কনটেক্সটেই আমাদের দুটো জিনিস একটু ইনকমপ্লিট আছে, সেগুলো যে কমপ্লিট করব। আমরা আজকে যেটা করতে চাইছি, আমরা দুটো জিনিস করব। সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট যে পার্টটা আছে না, যেখানে স্প্যারিংলি সলিউবল সল, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি, কমন আয়ন এফেক্ট, এফেক্ট অফ ইনএক্টিভিটি ইত্যাদি ইত্যাদি। এখানে ওই ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিসে কমন আয়ন এফেক্টের যে অ্যাপ্লিকেশনসটা, সেটাকে দেখতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে মূলত একটা পার্ট একটুখানি করে নিতে হবে, যেটা করা হয়নি দেখছি। অ্যাপ্লিকেশন অফ solubility principle and common ion effect on the inorganic group analysis আর কি, inorganic
কোয়ালিটেটিভ গ্রুপ অ্যানালিসিস। আচ্ছা, তোমরা কি প্র্যাকটিক্যালে ওই যে ধরো সল্ট থেকে ক্যাটায়ন অ্যানায়ন বের করা এই প্র্যাকটিক্যালটা করেছো? এটাকে ইনঅর্গানিক গ্রুপ অ্যানালিসিস বলা হয়, মানে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস বলা হয়। এটা কি এই প্র্যাকটিক্যালি কি তোমাদের হয়েছে আদৌ, না হয়নি? হয়নি স্যার। হয়নি না? কোন 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 একটা সেমিস্টার আছে, মানে কোন সেমিস্টার আছে, তাহলে এর পরে আছে হয়তো। হুম, ইনঅর্গানিক র্যাডিক্যাল বের করা যেটাকে বলা হয়তো 11-12 কিছুটা করেছো তোমরা। 11-12 জানি না একটা সল্ট থাকে হয়তো। অনার্সে এখন কটা 4টে র্যাডিক্যাল বের করতে হয় কিনা জানি না। আমাদের সময় তো বিএসসি তে 4টা আর এমএসসি তে 6টা র্যাডিক্যাল বের করতে হতো। ওটা ইনঅর্গানিক পার্টের মধ্যে পড়ে আরকি। এবার সেখানে তুমি দেখবে ওই আ আ কিছু গ্রুপ আছে আরকি। মানে যেটা পিরিয়ডিক টেবিলের গ্রুপ নয়। ওই অ্যানালিটিক্যাল আ গ্রুপ অ্যানালিসিস মানে ইনঅর্গানিক গ্রুপ কোয়ালিটেটিভ গ্রুপ অ্যানালিসিস যেটাকে বলা হয় আরকি। মানে বেসিক্যালি মেটাল আয়ন গুলোকে কতগুলো আলাদা, আলাদা গ্রুপে ভাগ করে তার মতো করে কিছু ফিক্সড রিএজেন্ট থাকে, সেই ফিক্সড রিএজেন্ট গুলোকে বের দিয়ে তার মতো করে প্রেসিপিটেট ফেলা ইত্যাদি, ইত্যাদি আরকি। সেইখান থেকে তোমার র‍্যাডিক্যাল আইডেন্টিফাই করা। হুম? সেই যে কাজটা আরকি। হ্যাঁ, সেই পার্টটা তোমার ওই দেখতে হবে। মানে ওইটা তোমাদের প্র্যাকটিক্যালি কখনো করানো হবে। সেইখানে সলিবিলিটি প্রিন্সিপল, কমন আয়ন এফেক্ট তার একটা ইম্পোর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে। সেই জায়গাটা একটুখানি ১ম আলোচনা করতে হবে। সেটা যে ফার্স্ট পার্টের মধ্যে পড়ে। মানে তবে এই পার্টটা তবে কমপ্লিট হয় আরকি। আর এই পরের পার্টটা যেটা আমি আগের দিন বলেইছিলাম যে পিএইচ যখন বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমি ক্যালকুলেট করেছিলাম, মানে একটা স্ট্রং অ্যাসিড তার ডাইলিউট সলিউশন, ভেরি ডাইলিউট সলিউশন, কনসেন্ট্রেট সলিউশন, সেখানে পিএইচ কেমন হচ্ছে, উইক অ্যাসিড হলে কেমন হচ্ছে, বেস হলে কেমন হচ্ছে ইত্যাদি করেছিলাম। এবারে কোন একটা সল্ট যদি তার হাইড্রোলিসিস ঘটে, হুম? তাহলে সেখান থেকে পিএইচ এর এক্সপ্রেশন কেমন করে বের করতে হয়, সেই জায়গাটা একটুখানি আলোচনা করার দরকার আছে। সেইটা আমরা করব। সেটা হচ্ছে সল্ট হাইড্রোলিসিস অ্যান্ড এক্সপ্রেশন অফ পিএইচ। সল্ট হাইড্রোলিসিস করে সেই সলিউশনের করসপন্ডিং পিএইচ কি হবে আরকি, সেইটাকে নিয়ে নেক্সট একটু আলোচনা করার দরকার আছে। ঠিক আছে? চলো। তো আমরা ১ম এ এই সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল, কমন আয়ন এফেক্ট, ইনঅর্গানিক গ্রুপ অ্যানালিসিস এই পার্টটাকে আমরা আলোচনা করছি আরকি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখানে আমরা শুরুটাই করছি এরকম একটা, মানে আগের দিনে যখন ওই ইয়েগুলো ডিফাইন করা হয়েছিল, তোমার যখন সলিবিলিটি প্রোডাক্ট ইত্যাদি ডিফাইন করা হয়েছিল, তখন একটা স্প্যারিংলি সলেবল সল্ট নিয়ে কথাবার্তা হয়েছিল। ধরো সিলভার ক্লোরাইড হচ্ছে একটা স্প্যারিংলি সলেবল সল্ট। হুম? এবার ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে? সিলভার ক্লোরাইড সলিড সে, মানে প্রথম কথা দুটো স্টেপে তুমি করতে পারতো। সিলভার ক্লোরাইড ১ম এ কিছুটা সলেবল হবে। কিন্তু সিলভার ক্লোরাইড যে পার্টটা সলেবল হচ্ছে সে বেসিক্যালি আয়নাইজ হয়ে যাচ্ছে। ওটা স্ট্রং ইলেক্ট্রোলাইট। আয়নাইজড হয়ে গিয়ে Ag+ এবং Cl- তৈরি করছে। সেখানে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম যেটা সেটা হচ্ছে AgCl সলিড থেকে Ag+ aqueous প্লাস Cl- aqueous এই ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন হচ্ছে। আচ্ছা এবারে যদি সিলভার ক্লোরাইডের সলিবিলিটি S হয়, তাহলে Ag+ এর কনসেনট্রেশন বা ক্যাটায়নের কনসেনট্রেশন সেটা S, আর অ্যানায়নের কনসেনট্রেশন সেটা হচ্ছে S। যেখানে S টা হচ্ছে কনসেনট্রেশন ইন স্যাচুরেটেড aqueous সলিউশন এট দ্য পার্টিকুলার টেম্পারেচার, যেটাকে সলিবিলিটি বলে। গোটা গিভেন টেম্পারেচারে স্যাচুরেটেড সলিউশনের যে কনসেনট্রেশন সেটাই সলিবিলিটি। তাহলে S হচ্ছে তোমার সলিবিলিটি। আর AgCl ভেঙে গিয়ে একটা Ag+ আর একটা Cl- তৈরি করে বলে Ag+ এর কনসেনট্রেশনটা হচ্ছে তোমার S, Cl- এর কনসেনট্রেশন তোমার S। আর অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট তাহলে কি হবে? না অ্যাক্টিভিটি অফ Ag+ আর অ্যাক্টিভিটি অফ Cl-, তাহলে L এটাকে লিখছি এই পার্টিকুলার কেসে A+A-। এটা 1:1 ইলেক্ট্রোলাইট এর জন্য, কিন্তু নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেক্ট্রোলাইট হলে তাহলে A+ টু দি পাওয়ার নিউ প্লাস, A- টু দি পাওয়ার নিউ মাইনাস। তাহলে এগুলো তোমরা জানো। আর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট কি হবে? না C+C- তার স্কয়ার, হয় C0 হচ্ছে 1 মোল পার লিটার। মানে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট বা কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে তোমার ইউনিটলেস করতে হবে। তো ইউনিটলেস করার জন্য হচ্ছে নিচে এখানে C0 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। আর অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এই পার্টিকুলার কেসে এইরকম ভাবে রিলেটেড। LA ইকুয়াল টু গামা প্লাস মাইনাস তার স্কয়ার ইনটু LA, যেখানে গামা প্লাস মাইনাস হচ্ছে মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। এগুলো তোমরা অলরেডি জানো। ঠিক আছে? আচ্ছা এবারে এই কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এবং সলিবিলিটি তাদের মধ্যে সম্পর্কটা কি?
না তুমি যদি এই এক্সপ্রেশন যেটা আছে, এই এক্সপ্রেশনে সি প্লাস এবং সি মাইনাস জায়গায় যদি এস বসিয়ে দাও, তাহলে এর এসটা হচ্ছে এস বাই সি জিরো তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এসটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এল এস ইন্টু সি জিরো। এটা, তো এটা হচ্ছে সলিবিলিটি এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে সম্পর্ক। তাহলে আমি জাস্ট এজিসিএল, এই যে স্প্যারিংলি সলিবল সল্ট যেটা 1:1 ইলেকট্রোলাইট, তার জন্যে আমি অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে সম্পর্ক, আর সলিবিলিটি এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে সম্পর্ক, এই দুটো আমি বলে দিলাম। আচ্ছা, এবারে সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল সেটা কি বলছে দেখো। যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে যদি তুমি দেখো যে ওই আয়নীয় গাঢ়ত্বের গুণফল কোন একটা পার্টিকুলার সল্টের ক্ষেত্রে বা স্প্যারিংলি সলেবল সল্টের ক্ষেত্রে আয়নীয় গাঢ়ত্বের গুণফলটা, হুম, বা তাদের কনসেন্ট্রেশন মানে তাদের সলিউশনের কনসেন্ট্রেশনের গুণফলটা তাদের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে গেলে তাহলে তারা প্রেসিপিটেট পড়বে, আর না করলে প্রেসিপিটেট পড়বে না আর কি। এটা হচ্ছে মূলত প্রিন্সিপালটা। কি বলা হচ্ছে, at a given temperature if product of ionic concentrations of cation and anion in aqueous solution exceeds the concentration solubility product of a respective sparingly soluble salt, then there will be a precipitation of that sparingly soluble salt. যেমন ধরো এই পার্টিকুলার কেসে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে তোমার যদি যে কোনো আরবিট্রারি কনসেন্ট্রেশনে আর কি, আরবিট্রারি সিচুয়েশনে এজি প্লাস সিএল মাইনাসের কনসেন্ট্রেশন গুলো যথাক্রমে এজি প্লাস এই সিএল এইটা হয়, তাকে সি জিরো স্কোয়ার দিয়ে তুমি ভাগ করো, তাহলে এই বাঁ দিকে যেটা হলো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন টার্মস আর কি, সেটা কিন্তু গ্রেটার দেন কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট হয়, তাহলে প্রেসিপিটেশনটা পড়বে আর, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা কথা যে এই যে তোমার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা এখানে একটি অ্যাজিভ জন্য একটা গিভেন টেম্পারেচার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি। ট্রু সেন্সে তো কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট নয়, কনস্ট্যান্ট হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। তাহলে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটা যদি এমন কোনো কন্ডিশনে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সমান হয়ে যায়, যেটা ইউজুয়ালি হচ্ছে ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে হয়, তখনই তুমি কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটাকে লাইক অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট ধরতে পারো, তখনই তোমার এই প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কাজ করবে। সেটা আমি বাঁদিকে লিখে দিয়েছি। সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল ইজ স্ট্রিক্টলি ভ্যালিড when the solution is sufficiently dilute. For concentrated solution, precipitation will occur when এই যেটা ওই অ্যাক্টিভিটি প্রোডাক্ট গুলো আর কি, মানে অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটায়ন আর অ্যাক্টিভিটি অফ দ্য অ্যানায়ন, তাদের প্রোডাক্টটা অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করছে। ইনস্টেড অফ কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট তোমার অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করছে। এবার ফর ডাইলিউট সলিউশন অ্যাক্টিভিটি মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো যদি 1 তুমি ধরে নাও, তাহলে অ্যাক্টিভিটি গুলোকে তুমি জাস্ট মানে অ্যাক্টিভিটি অফ এজি প্লাসটাকে কনসেন্ট্রেশন এজি প্লাস বাই সি জিরো লিখবে, অ্যাক্টিভিটি অফ সিএল মাইনাস থেকে কনসেন্ট্রেশন সিএল মাইনাস বাই সি জিরো লিখবে, তখন এল এবং এন এস এর মধ্যে কোনো তফাৎ থাকবে না, তখন যে নর্মাল প্রিন্সিপাল যেটা নর্মালি ব্যবহার করা হয় সেটা তুমি ব্যবহার করতে পারবে। সেখানে আমরা অল প্র্যাকটিক্যাল পারপাসে আলটিমেটলি দেখব যে কোন একটা সল্ট তুমি যেটা কনসিডার কোন একটা প্রেসিপিটেশন তুমি যখন কনসিডার করবে, তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই যে স্প্যারিংলি সলিবল সল্টটা তার কনসেন্ট্রেটেড সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু তোমাকে সাপ্লাই করে দেওয়া থাকবে, আর মানে রিঅ্যাকশন কন্ডিশনে তোমার ওই যে স্প্যারিংলি সলিবল সল্ট থেকে যে আয়নগুলো পাওয়া যায় তাদের কনসেন্ট্রেশন তোমাকে অ্যাজ ইফ সাপ্লাই করে দেবে বা তুমি বের করে ফেলতে পারবে। এবার ওই আয়নগুলোর কনসেন্ট্রেশনের গুণফল মানে অবশ্যই তাকে ইউনিটলেস করার জন্য একটা 1 মোল পার লিটার তার স্কয়ার দিয়ে এখানে ভাগ করে দিতে হচ্ছে আরকি। সেটা যখন কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করবে তখন প্রেসিপিটেশনটা পড়বে, না হলে প্রেসিপিটেশনটা পড়বে না। এটাই বেসিক্যালি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল। আচ্ছা, এবার এই সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপালটা গ্রুপ অ্যানালিসিসে আমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, প্রথমে এই যে গ্রুপটা বললাম পিরিয়ডিক টেবিলের গ্রুপ কিন্তু এটা নয়। তাহলে এই গ্রুপটা কেমন? দেখো, তোমার যখন বেসিক র্যাডিক্যাল, হ্যাঁ? সেগুলোকে তুমি জাস্ট করে একটা রিএজেন্ট দিয়ে আলাদা করার চেষ্টা করবে আরকি। হুম? সেই মতো করে কোন গ্রুপে কোন রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে সেই মতো করে তোমার এই এরকম ৫ টা গ্রুপ জাস্ট ভাবা হয়। ৫ টা অ্যাকচুয়ালি ৫ টা বলছি কিন্তু এটা 2 সেন্স এ বললে হচ্ছে ৭ টা। কারণ ২ এবং ৩ তারা দুটো করে থাকে। আচ্ছা, গ্রুপ 1 এ হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2 এ অ্যান্ড গ্রুপ 2B, গ্রুপ 3 এ, গ্রুপ 3B, গ্রুপ 4 আর গ্রুপ 5। আচ্ছা, গ্রুপ 1 এ আছে Ag+, Ag2+, Pb2+ এটসেট্রা এরা। আচ্ছা, Pb2+ টা গ্রুপ 1 এও থাকে, গ্রুপ 2A তেও থাকে। ঠিক আছে? তাহলে গ্রুপ 2 তে কারা থাকে আমি একসাথে এটা লিখছি। গ্রুপ 2A আর 2B কে একসাথে লিখছি। কারণ 2A 2B টা আমি এই পার্টিকুলার কেসে মানে এই গ্রুপ অ্যানালিসিস এর কেসটা আমি আলাদা করছি না।
Pb2+, Hg2+, Cu2+, Cd2+, Sb3+, As3+, Bi3+, এটসেট্রা। আচ্ছা, গ্রুপ 3 তে তোমার অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম এবং আয়রনের যে ক্যাটায়ন গুলো সেগুলো আছে, অ্যালুমিনিয়াম 3+, ক্রোমিয়াম 3+, আয়রন 3+, ইত্যাদি। গ্রুপ 3b তে হচ্ছে তোমার কোবাল্ট, নিকেল, জিঙ্ক আর ম্যাঙ্গানিজ আছে, কোবাল্ট 2+, নিকেল 2+, জিঙ্ক 2+, Mn2+। গ্রুপ 4 এ আছে ক্যালসিয়াম 2+, বেরিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+। আর গ্রুপ 5 আছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম আর পটাশিয়াম, এরা। আচ্ছা, এবারে যখন ধরো কতগুলো সল্টের তোমাকে মিক্সচার দিয়ে দিয়েছে, সেই মিক্সচার থেকে প্রথমে যে কাজটা করতে হবে, করসপন্ডিং গ্রুপ রিএজেন্ট গুলোকে ব্যবহার করে সেই গ্রুপের প্রেসিপিটেশন ফেলে দিতে হবে। তার জন্য তোমার গ্রুপ রিএজেন্ট লাগবে। আচ্ছা, গ্রুপ 1 এর জন্য গ্রুপ রিএজেন্ট হচ্ছে ডাইলিউট HCl। গ্রুপ 2 এ এবং 2b এর জন্য যেটা করতে হবে, ওই HCl মিডিয়ামে তোমাকে H2S পাঠাতে হবে। গ্রুপ 3 তে হচ্ছে তোমার ওই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাড করতে হবে ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। গ্রুপ 3b তে ওই বেসিক মিডিয়ামই H2S পাঠাতে হবে তোমাকে। আচ্ছা, গ্রুপ 4 এ হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট মেশাতে হবে, হ্যাঁ, ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড এন্ড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এইটা। আর গ্রুপ 5 এ হচ্ছে তোমার সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট তোমার গ্রুপ দিয়েছে। তার মানে কি হলো, গ্রুপ 1 এ যারা আছে সেখানে তোমাকে ডাইলিউট HCl দিতে হবে। গ্রুপ 2 এ এবং 2b তে ওই HCl মিডিয়ামই H2S পাঠাতে হবে। গ্রুপ 3 এ তে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিতে হবে মানে ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। গ্রুপ 3b তে ওই বেসিক মিডিয়ামে তোমাকে H2S পাঠাতে হবে। গ্রুপ 4 এ হচ্ছে ওই অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে, সেখানে তোমাকে অ্যামোনিয়াম কার্বনেট এড করতে হবে। আর গ্রুপ 5 এ হচ্ছে তোমার সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবারে গ্রুপ 1 টা নিয়ে একটু কথাবার্তা বলি। যে এখানে না, এই যখন ডাইলিউট HCl তুমি ব্যবহার করছো, তুমি দেখবে lead 2+ আর lead 2+ টা গ্রুপ 1 এও থাকে, গ্রুপ 2 তেও থাকে। মানে পার্টিকুলারলি যদি টেম্পারেচার একটু বেশি হয়, তাহলে lead ক্লোরাইডে যথেষ্ট বেশি সলিবিলিটি থাকে, সে বেসিক্যালি গ্রুপ 2 তেও কিন্তু চলে যায়। সেজন্য lead কে সেপারেট করতে গেলে গ্রুপ 1 এও তোমাকে দেখতে হবে, গ্রুপ 2 তেও তোমাকে দেখতে হবে। ধরো আমি একটা ডাইলিউট সলিউশন ধরছি, HCl এর ডাইলিউট সলিউশন, যার কনসেন্ট্রেশনটা হচ্ছে 10⁻³ মোল পার লিটার। আর HCl ডিসোসিয়েট করে তো H+ এবং Cl- তৈরি করবে। তাহলে Cl মানে, এবং HCl স্ট্রং ইলেকট্রোলাইট বলে পুরোপুরি ডিসোসিয়েট করে যায়। করে Cl- যেটা পাবো সেটাও হচ্ছে 10⁻³ মোলার Cl- তুমি পাচ্ছ। হুম? আচ্ছা, এবারে ধরো যে তুমি এটা নিয়েছো, মানে তোমাকে সল্টটা এমন পরিমাণে দিয়েছে বা সলিউশনটা এমন পরিমাণে দিয়েছে, যেখানে মেটালগুলো তাদের কনসেন্ট্রেশনটা ধরে নাও 10⁻² মোল এই অর্ডারে। 10⁻² মোল এই অর্ডারে। আচ্ছা, এবারে তুমি যদি এই কনসেন্ট্রেশন মানে আয়নীয় গাঢ়ত্বের গুণফলটাকে দেখো, মানে তোমার আয়নিক যে কনসেন্ট্রেশন, তাদের প্রোডাক্টটা যদি তুমি দেখো, তাহলে কনসেন্ট্রেশন অফ Ag+ aqueous সলিউশন ইন্টু কনসেন্ট্রেশন Cl- aqueous সলিউশন ডিভাইডেড বাই C0 স্কয়ার। C0 নিয়ে তো মাথা ঘামানোর দরকার, তার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1, এইটা। তাহলে মেটাল আয়নের কনসেন্ট্রেশন যদি 10⁻² হয়, আর ক্লোরাইডের কনসেন্ট্রেশন যদি 10⁻5 হয়, তার মানে কি হয়ে গেল, এটা 10⁻5 হয়ে গেল। কিন্তু সিলভার ক্লোরাইডের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে 10⁻10। তার মানে পরিষ্কার দেখো, এই আয়নীয় গাঢ়ত্বের গুণফলটা তাদের সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে গেল, সেখানে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেটটা পড়ছে। ঠিক আছে? আর হয় না, আচ্ছা ঠিক একই রকম ভাবে এইটা বলি যে মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইডের ক্ষেত্রে যখন তুমি করবে, সে ডিসোসিয়েট করে Hg2+ প্লাস 2Cl- করছে। তা তুমি যখন তার ইয়ে করছো, মানে কি বলে এটাকে, আচ্ছা ঠিক আছে, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট তুমি যদি দেখো এটা, তাহলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা হচ্ছে তোমাকে লিখতে হবে কনসেন্ট্রেশন অফ Hg2+, কনসেন্ট্রেশন অফ Cl- স্যাচুরেটেড সলিউশন, মানে Hg2Cl2 স্যাচুরেটেড সলিউশনে Hg2+ এর কনসেন্ট্রেশন ইন্টু Cl- এর কনসেন্ট্রেশনটা স্কোয়ার করতে হবে, তাকে ইউনিলাইজ করার জন্য C0Q হয়ে গেল। আচ্ছা, এবারে Hg2Cl2 তার সলিবিলিটি যদি তোমার S হয়, তাহলে Hg2+ এর কনসেন্ট্রেশন S হবে, কিন্তু Cl- এর কনসেন্ট্রেশন 2S হবে। তাহলে S ইন্টু 2S তার স্কোয়ার বাই C0 তার কিউব, তার মানে 4 ইন্টু S বাই C0 তার কিউব, এইটা। এবারে এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে সলিবিলিটিটা তোমার 10⁻⁻4 এর রেঞ্জে সম্ভবত। হুম, যাকে, আচ্ছা ও সরি, মানে এটা 10⁻4 না, মানে এই গুণফলটা হচ্ছে 10⁻18 হয়। মানে Hg2Cl2 তাদের তোমার ওই এটা তোমার যেটাকে বলা হয় সলিবিলিটি প্রোডাক্টটা, Hg2Cl2 তার সলিবিলিটি প্রোডাক্টটা 10⁻18 এর অর্ডারে। এটা তুমি বইয়ে দেখবে তোমার লেখা আছে যে Hg2Cl2
the concentrated solubility product of the order of 10 to the power minus 18 আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এবারে তুমি যখন আয়নীয় গারত্বের গুণফল যখন করছো, এই যে 2 প্লাস এর কনসেন্ট্রেশন 10 টু পাওয়ার মাইনাস 2 মানে মেটাল আয়নগুলোর কনসেন্ট্রেশন 10 টু পাওয়ার মাইনাস 2 এর অর্ডারে ধরেছি। আচ্ছা, এবারে আমি যে 10 টু পাওয়ার মাইনাস 3 মোলার HCl ইউজ করেছিলাম বলে Cl মাইনাস এর কনসেন্ট্রেশনটা কত হচ্ছে 10 টু পাওয়ার মাইনাস 3, তো এখানে তার স্কয়ার হয়ে গেল। তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো 10 টু পাওয়ার মাইনাস 8 হলো। তাহলে হুইচ ইজ মাছ গ্রেটার দ্যান দ্য কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট অফ Hg2Cl2, সেখানে Hg2Cl2 এর প্রেসিপিটেশনটা পড়বে। কিন্তু PbCl2 নিলে যেটা দাঁড়াচ্ছে যে PbCl2 এর ক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন সলিবিলিটি পড়ে 10 টু পাওয়ার মাইনাস 5 এর অর্ডারে। এবারে PbCl2 এর ক্ষেত্রে যদি আয়নীয় গারত্বের গুণফলটা করো ওই একই রকম ভাবে ওটা বেড়েছে 10 টু পাওয়ার মাইনাস 8, 10 টু পাওয়ার মাইনাস 8 যেহেতু লেস দ্যান 10 টু পাওয়ার মাইনাস 5 হয়ে যাচ্ছে, সেখানে 10 টু পাওয়ার মাইনাস 3 মোলার HCl যদি তুমি ব্যবহার করো, তাহলে দেখো আয়নীয় গারত্বের গুণফলটা সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করতে পারছে না বলে তোমার ওর এটা পড়বে না, প্রেসিপিটেশনটা পড়বে না। এই যে আয়নীয় গারত্বের গুণফলটা দেখো তো সলিবিলিটি প্রোডাক্টের থেকে অ্যাকচুয়ালি কম হলো বলে তোমার ওই 10 টু পাওয়ার মাইনাস 3 মোলার HCl মিডিয়ামে কিন্তু তার প্রেসিপিটেশনটা পড়বে না। এবারে যদি HCl এর কনসেন্ট্রেশন তুমি বাড়াও, ধরো HCl এর কনসেন্ট্রেশন মাইনাস 1 মোলার তুমি নিয়েছো, মাইনাস 1 নিয়ে নিলে দেখো তখন কিন্তু ওই আয়নীয় গারত্বের গুণফলটা 10 টু দি পাওয়ার মাইনাস 4 হয়ে যাচ্ছে। 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান মানে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট অফ PbCl2, তখন কিন্তু প্রেসিপিটেশনটা পড়ছে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো যে মানে HCl এর কনসেন্ট্রেশনটা বেশ কম হলে PbCl2 এর প্রেসিপিটেশনটা পড়ছে না। তাহলে HCl এর কনসেন্ট্রেশন সাফিসিয়েন্টলি বেশি হতে হচ্ছে PbCl2 এর প্রেসিপিটেশনটা পড়ার জন্য। When temperature is raised, then concentration solubility product of PbCl2 increases, then Pb2 plus will not be completely precipitated out at PbCl2, হ্যাঁ? ওই গ্রুপ 1 এ আরকি PbCl2 হিসেবে পুরোপুরি প্রেসিপিটেশন পড়বে না। Therefore, Pb2 plus can also be obtained in বা can also be found in group 2. বুঝতে পারলে যে Pb2 প্লাসটা সেটা কিন্তু গ্রুপ 1 এ পুরোপুরি পেয়ে যাবে না। কারণ এর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা না বেশি 10 টু দি পাওয়ার মাইনাস 5 এর মতো। বাকিগুলো কিন্তু তার থেকে অনেক কম। AgCl 10 টু দি পাওয়ার মাইনাস 10 এর মতো, Ag2Cl 10 টু দি পাওয়ার মাইনাস 18 এর মতো। ওদের ক্ষেত্রে ইভেন আর ভেরি ডাইলিউট সলিউশন আয়নীয় গারত্বের গুণফলটা তাদের সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে যাচ্ছে বলে প্রেসিপিটেশনটা পড়ছে। কিন্তু আ লেড ক্লোরাইড হিসেবে যখন Pb2 প্লাসটা প্রেসিপিটেশন তুমি ফেলতে চাইছো, তখন হচ্ছে যদি তোমার বেশ ডাইলিউট সলিউশন হয় তাহলে তো প্রেসিপিটেশন পড়ছে না। সাফিসিয়েন্টলি কনসেন্ট্রেটেড সলিউশন নিতে হবে লেডের প্রেসিপিটেশনটা পড়ার জন্য। এবার টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে বলে তখন প্রেসিপিটেট ফেলাটা আরোই কঠিন হয়ে যাচ্ছে। সেজন্য Pb2 প্লাসকে গ্রুপ 1 এর সাথে গ্রুপ 2 তেও তুমি কিন্তু পেতে পারবে। ঠিক আছে? বুঝতে পারলে? যা বললাম গ্রুপ 1 এ কি হলো পরিষ্কারটা বোঝা গেল? কি গো ঠিক আছে হ্যাঁ স্যার। নাকি? আচ্ছা, এবারে আমি জাস্ট হ্যালাইড গুলো একটু কম্পেয়ার করে নিই। ধরো এই যে তুমি ক্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড এর aqueous সলিউশন এর হ্যালাইড, সেখানে তুমি সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড ও সিলভার আয়োডাইড যদি প্রেসিপিটেট পড়ে, তাহলে কার প্রেসিপিটেট পড়ার টেন্ডেন্সি বেশি বা ইত্যাদি সেগুলো যদি তুমি আলোচনা করতে চাও, দেখো তোমার এক্ষেত্রে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইডের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট গুলো দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার মাইনাস 30, 10 টু দি পাওয়ার মাইনাস 16। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিলভার আয়োডাইডের সলিবিলিটি হচ্ছে বেশি, মানে খুব কম। দেন সিলভার ব্রোমাইড, দেন হচ্ছে সিলভার ক্লোরাইড। মানে এদের তিনজনের মধ্যে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট ফেলার তুলনায় সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট ফেলা আরো সহজ। সিলভার ব্রোমাইডের তুলনায় সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট ফেলাটা হচ্ছে অনেক সহজ। এবারে প্রেসিপিটেট ফেলতে গেলে তোমাদের এই যে আয়নীয় গারত্বের গুণফলটা তাদের রেসপেক্টিভ সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করতে হবে। ঠিক আছে? তো এইখানে এইখানে যখন তুমি ডাইলিউট অ্যামোনিয়া এড করছো, এই যে তিনজনের ধরে প্রেসিপিটেট আছে, যে ডাইলিউট অ্যামোনিয়া এড করো, সিলভার ক্লোরাইড সে সহজে ডিজলভ করে যাবে। ইট রেডিলি ডিজলভ ইভেন ইন ভেরি লো কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া। সিলভার ব্রোমাইড সেই প্রেসিপিটেশনটা ডিজলভ করতে গেলে অ্যামোনিয়াকে সাফিসিয়েন্টলি হাই কনসেন্ট্রেশনে নিতে হবে। আর যদি তুমি সিলভার আয়োডাইড নাও, সে বেসিক্যালি ডিজলভ করছেই না। তুমি তাহলে যেটা এমন হয় যদি সিলভারের ৩ টে যে হ্যালাইড ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইড ৩ জনে যদি একসাথে প্রেসিপিটেট করে, তাকে আবার সেপারেট করার রাস্তা হচ্ছে ডাইলিউট অ্যামোনিয়া দিয়ে একটুখানি ঝাঁকালেই যদি তোমার ডিজলভ করে যায়, তাহলে সেটা সিলভার ক্লোরাইড। অনেকটা অ্যামোনিয়া দিয়ে ঝাঁকাতে হবে বা সাফিসিয়েন্ট কনসেন্ট্রেশন অ্যামোনিয়া দিয়ে যদি ঝাঁকালে তবে প্রেসিপিটেশন যায়, তাহলে সিলভার ব্রোমাইড। আর হলো সিলভার আয়োডাইড। এছাড়া তাদের কালারের ডিফারেন্স আছে আরকি। হুম? এইটা। সিলভার ক্লোরাইড সাদা, সিলভার ব্রোমাইড একটু লালচে ভাব আছে, সিলভার আয়োডাইড হচ্ছে একটু
তোমার ইয়োলো, হ্যাঁ? এই ব্যাপারটা আছে। ঠিক আছে? ভালো। আর এখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা একটুখানি বলা হচ্ছে। সিলভার ক্লোরাইড সেখান থেকে Ag+ এবং Cl- পাচ্ছ। সেই Ag+ অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করে হচ্ছে তোমার এই সিলভার অ্যামোনিয়া কমপ্লেক্সটা তৈরি করছে, যেটা বেসিক্যালি সলেবল ইন ওয়াটার। সেইজন্য অ্যামোনিয়া দিলে এই করসপন্ডিং প্রেসিপিটেশন গুলো মানে কেন ডিজলভ করছে আরকি। মানে সিলভার ক্লোরাইড ডিজলভ করে গেছে সঙ্গে, সঙ্গে। সিলভার ব্রোমাইড অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন সাফিসিয়েন্ট বেশি হলে ডিজলভ করবে। সিলভার আয়োডাইডকে ডিজলভ করবে না। তাহলে এটা আমি একটু অ্যাডিশনালি বলে দিলাম। আচ্ছা, এবারে ফিরে এসো। আচ্ছা, এবারে গ্রুপ 2 তে কি হচ্ছে? না গ্রুপ 2 তে কি করা হচ্ছে? না তাদের যে আয়নগুলো আছে তাদের করসপন্ডিং সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলা হবে। এগুলো সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলা হবে। মানে lead সালফাইড, মার্কারি সালফাইড, কপার সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড ইত্যাদি এদের সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলা হবে। আচ্ছা, তার জন্যে যেটা করতে হচ্ছে যে HCl মিডিয়ামে H2S পাঠাচ্ছ। আর এবারে মজা হচ্ছে যেটা তোমার গ্রুপ 3 তে এই যে কোবাল্ট, নিকেল, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এদেরও সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলা হয়। কিন্তু মজা হচ্ছে যে HCl মিডিয়ামে যখন H2S পাঠাচ্ছ তখন গ্রুপ 2 বা গ্রুপ 3b এর যে আয়নগুলো আছে তাদের সালফাইড হিসেবে প্রেসিপিটেশনটা পড়ছে, কিন্তু গ্রুপ 3b এদের হচ্ছে পড়ছে না। তো কারণটা কি? কারণটা হচ্ছে গ্রুপ 2 বা গ্রুপ 3b থেকে সালফাইড গুলো আছে, মানে যে আয়নগুলো আছে তাদের করসপন্ডিং সালফাইডের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা হচ্ছে বেশ কম। আর এক্ষেত্রে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে বেশ বেশি। ঠিক আছে? গ্রুপ 3b তে যারা আছে কপার, নিকেল, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এদের সালফাইডের করসপন্ডিং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা হচ্ছে যথেষ্ট বেশি। আচ্ছা, এবারে HCl মিডিয়ামে তুমি যখন H2S দিচ্ছ, আমি পরে ওখানে ভালো করে রি আউট করে দেবো। HCl মিডিয়ামে তুমি যেখানে H2S দিচ্ছ, H2S উইক অ্যাসিড বলে এখানে কমন আয়ন এফেক্ট হচ্ছে। কমন আয়ন এফেক্ট হচ্ছে বলে তুমি বেশি সালফাইড পাচ্ছ না। বেশি সালফাইড যদি না পাও তাহলে আয়নের গাঢ়ত্বের গুণফলটা কম হবে। তা আয়নের গাঢ়ত্বের গুণফলটা কম হচ্ছে বলে যে আয়নের গাঢ়ত্বের গুণফলটা এই গ্রুপ 2 বা গ্রুপ 3b তে যে মেটাল আয়নগুলো আছে তাদের যে সালফাইড তাদের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করতে পারছে, কিন্তু গ্রুপ 3b তে যারা আছে সেটাকে পারছে না। সেখানে গ্রুপ 2 এবং 2b সিলেক্টিভলি প্রেসিপিটেট করে যাচ্ছে, গ্রুপ 3b পড়ছে না। গ্রুপ 3b ফেলতে গেলে কি করতে হবে? না বেসিক মিডিয়ামে যদি তুমি H2S দাও তাহলে কি হচ্ছে না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে H2S থেকে মানে H2S মানে ডিসোসিয়েট করতো H+ মানে 2H+ প্লাস S2 মাইনাস। এবারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড H+ খেয়ে নিচ্ছে বলে সালফাইড বেশি পাবে। সালফাইড বেশি পেলে সে বেশি কনসেন্ট্রেশন সালফাইড তার সঙ্গে যখন এই মেটাল আয়নগুলো তুমি দেখছো তাদের আয়নিক গাঢ়ত্বের গুণফলটা তাদের সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে যাচ্ছে বলে গ্রুপ 3b হচ্ছে তখন প্রেসিপিটেট পড়বে। তাহলে কি হলো? তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো যে গ্রুপ 2 তে তোমার গ্রুপ রিএজেন্ট হচ্ছে HCl ইন HCl মিডিয়াম। তাহলে H2 ডিসোসিয়েট করে 2H+ প্লাস S2 মাইনাস করছে। আর HCl সে ডিসোসিয়েট করে H+ প্লাস Cl মাইনাস করছে। দেখো এই H+ গুলো কমন, মানে এখানে একটা কমন আয়ন এফেক্ট থাকবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে HCl এর কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে কিন্তু H2 এর ডিসোসিয়েশনটা কম হবে, অর্থাৎ তুমি কম সালফাইড পাবে। এবার এই যে কম সালফাইড তুমি পেলে, এবার এই মেটাল যে আয়নটা তাদের কনসেন্ট্রেশন আর এখান থেকে যে সালফাইডে পেলে তাদের কনসেন্ট্রেশনের গুণফলটা যদি তোমার তার করসপন্ডিং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে তবে প্রেসিপিটেট পড়বে, না হলে পড়বে না। আচ্ছা, HCl aqueous gives H+ which is common to ion obtained from H2S, সেখানে কমন আয়ন এফেক্ট হচ্ছে কনসেন্ট্রেশন অফ H2 মাইনাস ইন aqueous solution ডিক্রিজ, তার মানে কনসেন্ট্রেশন ভেরি লো। আর এবারে গ্রুপ 2 আর গ্রুপ 3 তাদের যে সালফাইড গুলো তুমি জাস্ট সলিবিলিটি প্রোডাক্ট গুলো দেখো এইগুলো হচ্ছে অনেক কম, এগুলো দেখো অনেক বেশি। 10⁻54, 44 ইত্যাদি ইত্যাদি এগুলো দেখো করসপন্ডিং হচ্ছে বেশি। ঠিক আছে? তাহলে ইভেন ইফ কনসেন্ট্রেশন অফ S2 মাইনাস ইজ ভেরি লো, the product of ionic concentration of cation and S2 minus can exceed the respective concentration solubility product of the respective sulfide. সেখানে গ্রুপ 2 ইভেন ইন HCl মিডিয়ামে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। আর as the concentration solubility product of sulfides of group 3b cations is quite low or quite high. Oh, sorry. Sorry. না, এটা কি হলো? এটা কোয়াইট হাই হবে। সরি, এটা ভুল হয়েছে। এক সেকেন্ড, না। এটা তো কি বলেছে? অ্যাজ কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট of sulfides of group 3b cations is quite high.
হাই ইন প্রেজেন্স অফ HCl, আমি আসলে এই সেন্টেন্সটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ইন প্রেজেন্স অফ HCl the product of ionic concentration of cation and H2 minus cannot exceed the concentration solubility product of the respective sulfide. মানে এখানে আসলে ওই তোমার এই সালফাইডের কনসেন্ট্রেশন এসে গেছে বলে সেন্টেন্সটা হয়ে গিয়েছিল। যাকে যেটা হচ্ছে গ্রুপ 3b থেকে এটা হচ্ছে যে কনসেন্ট্রেশন solubility product of sulfides of group 3b cations is quite high, এইটা বলে ফুল স্টপ দিয়ে দেওয়া উচিত, কোয়াইট হাই। এবারে হচ্ছে ইন প্রেজেন্স অফ HCl the product of ionic concentration of cation and H2 minus cannot exceed the concentration solubility product of the respective sulfide, এখানে এদের প্রেসিপিটেট পড়ছে না। যেটা আমি আগে বলে দিলাম সেটা তুমি এই ডেটাগুলো থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছো। তাহলে দেখো তাহলে কি বললাম না, তোমার গ্রুপ 2 তেও তোমাকে সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলতে হচ্ছে, গ্রুপ 3b তেও তোমাকে সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলতে হচ্ছে। এবারে গ্রুপ 2 তে তুমি HCl মিডিয়ামে H2S দিচ্ছ, আর গ্রুপ 3b তে হচ্ছে তুমি ওই বেসিক মিডিয়ামে H2S দিচ্ছ। এবারে যদি তুমি অ্যাসিড মিডিয়ামে H2S দাও, অ্যাসিড মিডিয়ামে H2S দিলে হচ্ছে তোমার H2S কমন আয়ন এফেক্টের জন্য H2S কম ডিসোসিয়েট করছে, সেখানে সালফাইড তুমি কম পাচ্ছ। তাহলে এই কম কনসেন্ট্রেশন অফ সালফাইড সে ক্যাটায়নের যে কনসেন্ট্রেশন থাকে তাদের সঙ্গে গুণ করে তোমার এই করসপন্ডিং যে গ্রুপ 2 এর যে মেটাল সালফাইড গুলোকে তাদের কনসেন্ট্রেশন সলিবিলিটি পরকে এক্সিড করতে পারছে বলে প্রেসিপিটেট পড়ছে। কিন্তু গ্রুপ 3b তে যে মেটাল আয়ন গুলো আছে তাদের যে সালফাইডের কনসেন্ট্রেশন সলিবিলিটি পড়ে যথেষ্ট বেশি, HCl এর প্রেজেন্সে H2 মাইনাস এর কনসেন্ট্রেশন এত কম হচ্ছে, অত লো কনসেন্ট্রেশনে তোমার কনসেন্ট্রেশন সলিবিলিটি আয়নিক গাঢ়ত্ব যেটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন সলিবিলিটি পরকে এক্সিড করতে পারছে না বলে তোমার প্রেসিপিটেটটা পড়ছে না। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস একটু বলে নিই, যারা প্র্যাকটিক্যাল করবে তখন দেখবে যে ক্যাডমিয়াম সালফাইড একটু গন্ডগোলের আছে। ক্যাডমিয়াম সালফাইড এই যে এক্ষেত্রে তার কনসেন্ট্রেশনটা দেখো, এই যে ক্যাডমিয়াম সালফাইড 10⁻28 এর রেঞ্জে, তো এটা মানে মোটামুটি ভাবে দেখো কম্পারেটিভলি বেশ বেশি, মানে এদের কাছাকাছি প্রায়। তাহলে বেশি হয়ে যাওয়ার জন্য এক্ষেত্রে না সালফাইডের কনসেন্ট্রেশনটা খুব কম হয়ে গেলে প্রেসিপিটেট পড়তে চায় না। আচ্ছা, এবারে HCl এর কনসেন্ট্রেশন যদি বেশ বেশি নেওয়া হয় তাহলে সালফাইডের কনসেন্ট্রেশন খুব কম হয়ে যাবে। সেখানে এই পার্টিকুলার কেসে HCl এর কনসেন্ট্রেশনটা না খুব বেশি নেওয়া যাবে না। HCl এর কনসেন্ট্রেশন মোটামুটি লেস ইকুয়াল টু 0.3 মোলার যদি তুমি নাও, তাহলে সেই HCl কনসেন্ট্রেশনে তুমি যে সালফাইডটা পাবে সেইটা ক্যাডমিয়াম 2+ এর যে আয়নীয় গাঢ়ত্বের গুণফলের সাথে তোমার গুণ করলে তোমার সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে ক্যাডমিয়াম সালফাইডের যে বর্ডার লাইন টাইপের, ক্যাডমিয়াম সালফাইডের সলিবিলিটি প্রোডাক্ট যথেষ্ট বেশি, সেই জন্য কিন্তু সালফাইড আয়নের কনসেন্ট্রেশন বেশ কম পাও, তাহলে প্রেসিপিটেশন পড়বে না। কিন্তু সালফাইড আয়নের কনসেন্ট্রেশন অত কমানো যাবে না। তাহলে অত কমাবো না কি করে, যদি HCl এর কনসেন্ট্রেশনটা হচ্ছে আমি অত বেশি না নিই। তাহলে HCl এর কনসেন্ট্রেশন যদি 0.3 মোলার বা তার থেকে কম নাও, তাহলে কিন্তু তোমার ওই KD2 CD2+ আর S2 মাইনাস তাদের যে আয়নীয় গাঢ়ত্বের গুণফল ক্যাডমিয়াম সালফাইডের যে কনসেন্ট্রেশন সলিবিলিটি পড়ে তাকে এক্সিড করবে, তার প্রেসিপিটেশনটা পড়বে। সেজন্য লোকে যেটা করে প্র্যাকটিক্যাল করার সময় টেস্ট টিউবে প্রথমে 1-2 ফোঁটা HCl দিয়ে H2S পাঠিয়ে একবার দেখে নেয় ক্যাডমিয়াম সালফাইড ইয়েলো প্রেসিপিটেট, সেটা পড়লো কি পড়লো না। যদি পড়লো তাহলে বুঝে গেলে ক্যাডমিয়াম সালফাইড আছে, না হলে হচ্ছে HCl একটু এক্সেস দিয়ে তারপরে H2S পাঠায়। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে HCl মিডিয়ামে H2S পাঠিয়ে গ্রুপ 2 তাদের তাদের যে মেটাল আয়নগুলো তাদের সালফাইডের প্রেসিপিটেশন কেন পড়ছে, আর গ্রুপ 3b কেন পড়ছে না, এটা পরিষ্কার হয়েছে? ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে নাও এগুলো প্র্যাকটিক্যাল যখন করবে, প্র্যাকটিক্যালটা হয়ে গেলে তুমি আরো ভালো ভিজুয়ালাইজ করতে পারতে। তাহলে এই প্র্যাকটিক্যালের যে ফিজিক্যাল প্রিন্সিপালটা আমি এখানে বলে দিচ্ছি আর কি। আচ্ছা, এবারে গ্রুপ 3a তে দেখো, গ্রুপ 3a তে হচ্ছে তোমার গ্রুপ রিএজেন্ট যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক বেস, সে ডিসোসিয়েট করে NH4+ অ্যাকোয়াস প্লাস OH- অ্যাকোয়াস দেয়। আর অ্যামোনিয়াম ক্লোরাইড সে ডিসোসিয়েট করে, সেটা স্ট্রং ইলেকট্রোলাইট, ডিসোসিয়েট করে অ্যামোনিয়াম NH4+ অ্যাকোয়াস প্লাস Cl- দেবে। দেখো এই অ্যামোনিয়াম 4+টা হচ্ছে কমন হয়ে গেল, এই কমন আয়ন এফেক্ট হবে। তার কমন আয়ন এফেক্টের জন্য কি হচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েশন কম হয়ে যাবে। ডিসোসিয়েশন কম হয়ে গেলে অ্যামোনিয়াম 4+ বা OH- বেসিক্যালি OH- তুমি কম পাবে। আর এই যে OH- কম পেলে সেই কম OH- দিয়ে গ্রুপ 3a তে
তোমার যে সমস্ত আয়নগুলো আছে Fe3+, Cr3+, অ্যালুমিনিয়াম 3+, হ্যাঁ, এদের করসপন্ডিং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টগুলো হচ্ছে এইটা, এবং সেটা দেখো বেশ কম। আর হয় না গ্রুপ 3b বা গ্রুপ 5 এ যে সমস্ত মেটালগুলো আছে তাদের যে করসপন্ডিং হাইড্রক্সাইড, তাদের দেখো করসপন্ডিং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট বেশি। এবারে অ্যামোনিয়াম ক্লোরাইড মিডিয়ামে যখন তোমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তুমি দিলে, কমন আয়ন এফেক্টের জন্য অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েশন কম হয়েছে বলে ওএইচ মাইনাস তুমি কম পেয়েছো। সেই কম ওএইচ মাইনাস দিয়েই কিন্তু ওই কম ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন এবং Fe3+ বা Cr3+ বা অ্যালুমিনিয়াম 3+ যে আয়নগুলো, তাদের কনসেন্ট্রেশন যখন তুমি গুণ করছো, তারা এই মানে তাদের করসপন্ডিং সালফাইড হাইড্রক্সাইডের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করতে পারছে। সেই জন্য এদের হাইড্রক্সাইড হিসেবে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। কিন্তু গ্রুপ 3b বা 5 এ যে সমস্ত তোমার মেটাল আয়নগুলো আছে তাদের হাইড্রক্সাইড হিসেবে প্রেসিপিটেট পড়ছে না। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে কমন আয়ন এফেক্ট হচ্ছে, সেখান থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েশন কমে গিয়ে ওএইচ মাইনাস তুমি যথেষ্ট কম পাচ্ছ। সেই কম ওএইচ মাইনাস এই যে করসপন্ডিং যে মেটাল আয়নগুলো তাদের যে কনসেন্ট্রেশন আর কি, হ্যাঁ, তার সঙ্গে যখন গুণ করছো সেটা একে এক্সিড করতে পারছে না, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করতে পারছে না, বলে তাদের প্রেসিপিটেশনটা পড়ছে না। তাহলে বুঝতে পারলে যে অ্যামোনিয়াম ক্লোরাইড মিডিয়ামে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার মজাটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে কমন আয়ন এফেক্ট হচ্ছে, সেই জন্য গ্রুপ 3 এটা পড়বে, গ্রুপ 4 3b বা 5 পড়বে না। যদি তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড না দিতে তাহলে কিন্তু সবাই হাইড্রক্সাইড হিসেবে প্রেসিপিটেট পড়ে যেত। এটা স্পেসিফিক্যালি আয়রন, ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়াম তাদের হাইড্রক্সাইডে প্রেসিপিটেট চাইছি বলে আমাকে অ্যামোনিয়াম ক্লোরাইড মিডিয়ামে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা দিতে হচ্ছে। আচ্ছা, এবারে এই গ্রুপ 3b এর যে আয়নগুলো আছে, হ্যাঁ, গ্রুপ 3b তে মানে দেখো তোমার বেসিক্যালি সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলতে হবে, যে বলেছিলাম কোবাল্ট সালফাইড, নিকেল সালফাইড, জিঙ্ক সালফাইড, ম্যাঙ্গানিজ সালফাইড। এদের সালফাইড হিসেবে প্রেসিপিটেট করতে গেলে সালফাইড এর কনসেন্ট্রেশন বেশি হতে হবে। এবারে তুমি যখন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ছিল, সেখানে যখন H2S তুমি দিচ্ছ, তাহলে এবারে তো পরিষ্কার H2S ডিসোসিয়েট করে তো H++ 2H++ S মাইনাস তৈরি করে, 2H++ S2 মাইনাস তৈরি করছে। আর এবারে আমি যখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলাম, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4++ OH মাইনাস দিচ্ছে। এবার এই OH মাইনাস সে কি করবে? H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জল তৈরি করে ফেলবে। জল তৈরি করে ফেললে কি হচ্ছে? তাহলে এই যে ইকুইলিব্রিয়ামটা ১ নম্বর ইকুয়েশনের যে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করবে। ডান দিকে শিফট করলে তুমি কি পাবে? বেশি, বেশি সালফাইড পাবে। তাহলে বেশি, বেশি যদি সালফাইড পাও, সেই বেশি সালফাইড নিয়ে তোমার নিকেল, কোবাল্ট, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এদের যদি তুমি আয়নিক গারত্বের গুণফলটা দেখো, তাহলে সেটা কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে যাবে বলে তাদের সালফাইডের প্রেসিপিটেট তুমি এখানে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে গ্রুপ 3b তে যারা আছে তারা গ্রুপ 2 তেও তুমি বেসিক্যালি H2S পাঠালে, আর গ্রুপ 3b তেও তুমি H2S পাঠাচ্ছ। কিন্তু ওখানে ছিল অ্যাসিড মিডিয়ামে, এখানে ছিল বেসিক মিডিয়ামে। অ্যাসিড মিডিয়ামে H2S ডিসোসিয়েশন কমন আয়ন এফেক্ট এর জন্য কমে যাচ্ছে, আর বেসিক মিডিয়ামে H2S যেহেতু অ্যাসিড, H+ টা ডান দিক থেকে খেয়ে নিচ্ছে বলে তোমার লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে, বেশি সালফাইড পাবে। আর বেশি সালফাইড পেলে হচ্ছে তার করসপন্ডিং ওই আয়নিক গারত্বের গুণফলটা তাদের সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করছে, এক্সিড করলে তার প্রেসিপিটেশনটা পড়ে যাচ্ছে। আচ্ছা, এবারে গ্রুপ 4 এ কি করতে হচ্ছে? না, গ্রুপ 4 এ যে ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ছিল, সেখানে তোমার অ্যামোনিয়াম কার্বনের মেশাতে হচ্ছে। তো অ্যামোনিয়াম কার্বনের মেশালে ওই একই রকম ভাবে কমন আয়ন এফেক্ট এর জন্য তুমি কম পরিমাণ কার্বনেট তৈরি হবে। এই যে কম পরিমাণ কার্বনেট আছে, তাতে তোমার এই ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট এবং সঞ্চয় কার্বনের প্রেসিপিটেটটা পড়ে যাচ্ছে। মানে তোমার যা ওই অ্যামোনিয়াম ক্লোরিন, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে, সেখানে অ্যামোনিয়াম কার্বনেট মেশানোর পরে যতটুকু কার্বনেট তুমি পেলে, ততটুকু কার্বনেটের সঙ্গে তোমার এই যে মেটাল আয়নগুলো তাদের আয়নিক গারত্বের গুণফলটা সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে যাচ্ছে বলে প্রেসিপিটেশনটা পড়ছে। কিন্তু যদি ম্যাগনেসিয়াম কার্বনেট তুমি দেখো, তার কিন্তু সলিবিলিটি প্রোডাক্টটা বেশ বেশি, বেশি হয়ে যাওয়ার জন্য ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা গ্রুপ 5 আছে তার প্রেসিপিটেশনটা পড়ছে না। আর যদি আমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড না দিত, তাহলে কিন্তু কার্বনেট তুমি অনেকটা বেশি পেতে, তখন ম্যাগনেসিয়াম কার্বনেটের প্রেসিপিটেটটা পড়ে যেত। ঠিক আছে? আর ফাইনাল গ্রুপ 5 এ তুমি কি করছো? না, ম্যাগনেসিয়ামকে প্রেসিপিটেট ফেলার জন্য তোমার সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট তুমি ব্যবহার করছো। আর সেখানে মিডিয়ামে তো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম কার্বন এরা সব আছেই। যেখানে তোমার Mg2+ উইল বি প্রেসিপিটেটেড অ্যাট ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, সেই হিসেবে প্রেসিপিটেটটা পড়ে যায়। তাহলে গ্রুপটা বুঝলে। আর ওখানে ক্লোরাইড গুলো যেমন বলে দিয়েছি, তেমন সালফেটটা একটুখানি বলে দিই। যে অনেক সময় না তোমার দেখবে ওই যেটা অ্যাসিড র্যাডিক্যাল, সেখানে সালফেট থাকলে
বেরিয়াম ক্লোরাইড ইত্যাদি ব্যবহার করে তোমার বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট ফেলা হয়। তাহলে এক্ষেত্রে ওই একই ব্যাপার যে তোমার সালফেট, এটা 2+2 হয়ে গেছে কেন? 2 হ্যাঁ। সালফেটের সঙ্গে যখন বেরিয়াম ক্লোরাইডে তোমার রিঅ্যাকশন হচ্ছে, বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পড়ছে। কারণ এক্ষেত্রে বেরিয়াম 2+ এবং সালফেট 2- তাদের আয়নিক গুণফলটা বেরিয়াম সালফেটের যে কনসেন্ট্রেশন সলিবিলিটি পড়ে তাকে এক্সিড করে যাচ্ছে। হ্যাঁ, সেখানে তোমার যেটা এর পার্টটা যেটা তোমার অ্যাসিড র্যাডিক্যাল, সেইখানে ধরো ক্লোরাইড হিসেবে মানে হ্যালাইড হিসেবে প্রেসিপিটেট ফেলা, তারপরে তোমার হচ্ছে এদিকে সালফেট হিসেবে প্রেসিপিটেট ফেলা, এগুলো তোমার অনেক ক্ষেত্রেই লাগে। হ্যাঁ, সেখানে ওই একই রকম প্রিন্সিপাল তোমার কাজ করছে। তো দেখো, তাহলে তোমরা অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি, স্প্যারিংলি সলিবল সল্ট, কমন আয়ন এফেক্ট ইত্যাদি সব দেখেছিলে। সেই প্রিন্সিপালটা ইনঅর্গানিক গ্রুপ অ্যানালিসিসে কেমন করে কাজে লাগছে সেইগুলো আমরা একটু ডেসক্রাইব করার চেষ্টা করলাম। দেখো, তাহলে যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা থাকলে বলো। হুম, যেটা আলোচনা করেছি সেইটা যদি কারো কোনো সমস্যা টমস্যা থাকে তো বলে দাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হুম। এগুলো খুব ভালো করে পড়বে। এগুলো আসলে মানে ফিজিক্যালে তো হয়তো আমাদের ব্যবহার তো করছি, ফিজিক্যাল সিলেবাসও আছে। কিন্তু এগুলো ইনঅর্গানিকে কিন্তু ভীষণ কাজে লাগে। ইনঅর্গানিকে তোমার এই যে প্রিন্সিপাল গুলো, এগুলো কিন্তু সিলেবাসও ঠিকঠাক করে থাকে এবং তোমাকে ঠিক করে পড়তে হয় এটা। হুম, চলো, তাহলে নেক্সট আমরা যেটা আলোচনা করব, হ্যাঁ, আমরা নেক্সট সেকশনটায় চলে যাচ্ছি আর কি। নেক্সট হচ্ছে আমরা সল্ট হাইড্রোলিসিস নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? মানে ওই যে পার্টটা পড়ালাম সেটা হচ্ছে যে ফার্স্ট লেকচার যেটা পড়ানো হয়েছিল তারপরেই ওটা পড়িয়ে দেওয়ার কথা ছিল। কারণ তার ঠিক আগেই তোমার কমান্ড আইন এফেক্ট, হ্যানা ইত্যাদিগুলো হয়েছিল। এবার আমি ঠিক এক্সাক্ট কতটা পড়ানো হয়েছিল আমার খেয়াল ছিল না। হ্যাঁ? সেজন্য আমি ওই আজকে দেখলাম যে কতখানি অ্যাকচুয়ালি করানো হয়েছে। এই পার্টগুলো করানো হয়নি বলে আমরা জাস্ট করে দিলাম। এবার আমরা চলে আসছি যে সেকেন্ড লেকচারে আমরা পিএইচ এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে পিএইচ এর এক্সপ্রেশন ইত্যাদি বের করছিলাম। সেরকম এতেই আরেকটা সিচুয়েশন একটু দেখে নেব, সেটা হচ্ছে যে যদি সল্ট জলের প্রেজেন্সে হাইড্রোলাইজড হয় আর কি, জল সল্ট হাইড্রোলিসিস, তাহলে তার যে অ্যাকোয়াস সলিউশন হলো সেই অ্যাকোয়াস সলিউশনে পিএইচ তুমি কেমন করে বের করবে বা পিএইচ এর এক্সপ্রেশন হিসেবে কি হবে। সল্ট হাইড্রোলিসিস, প্রথমে হাইড্রোলিসিস ইমপ্লাইজ ব্রেকিং অর ডিসোসিয়েশন অফ এ কম্পাউন্ড বাই ওয়াটার। জল দিয়ে কোনো একটা কম্পাউন্ডের ডিসোসিয়েশন বা ব্রেকিং যেটা সেটাকে বলা হয় হাইড্রোলিসিস। তাহলে in our case a salt is treated with water to form acid and base. This is known as salt hydrolysis. ঠিক আছে? একটা সল্ট যেমন অ্যাসিড এবং বেস মিশিয়ে সল্ট তৈরি হয়, তেমন কিছু কিছু সল্ট আছে যে জলের প্রেজেন্সে এমনিও হয়, কখনো কখনো হয়তো তোমার কিছু একটা টেম্পারেচার বাড়ানো বা ইত্যাদি এফেক্ট হয়তো তোমার ব্যবহার করতে হতে পারে। সল্ট একই রকম ভাবে সেটা তোমার মানে জলের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যাসিড এবং বেস তৈরি করে। তাহলে এই যে সল্ট জলের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যাসিড এবং বেস তৈরি করাটাকে বলা হচ্ছে সল্ট হাইড্রোলাইসিস। আচ্ছা, সল্ট তৈরি হচ্ছে কি করে? একটা অ্যাসিডের সঙ্গে একটা বেস, অ্যাসিডটাকে আমি HA হিসেবে লিখছি, বেসটাকে BOH হিসেবে লিখছি, সেখান থেকে তোমার BH সল্ট তৈরি হচ্ছে এবং জল তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে এই H টা স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড, আর BOH টা স্ট্রং বেস না উইক বেস, তার উপরে নির্ভর করে ৪ টে কম্বিনেশন হতে পারে। প্রথমটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, সেখান থেকে রিঅ্যাক্ট করে সল্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তৈরি করছে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে HCl প্লাস NaOH রিঅ্যাক্ট করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এটা। আচ্ছা, এবারে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট, সোডিয়াম ক্লোরাইডের সল্ট, সে কিন্তু তার হাইড্রোলিসিস হয় না। মানে তুমি ধরো এই যে বাড়িতে নুন খাও, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, তুমি এরকম কখনো ভেবো না যখন যে নুনের অ্যাকোয়াস সলিউশন খাচ্ছ মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি HCl এবং NaOH খাচ্ছ। হুম? এটা কখনো হয় না। কারণ এই যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের যে সল্ট সেগুলো এতটাই স্টেবল হয় যে এই সল্ট নরমাল তার যদি সলিউশন তুমি বানাও তার কিন্তু হাইড্রোলিসিস কিন্তু হয় না। এবং এই এদের যদি অ্যাকোয়াস সলিউশন তুমি নাও, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যদি মানে জলে গুলে নাও, তাহলে এটা তোমার ইউজুয়ালি নিউট্রাল হবে। মানে 25°C পিএইচটা হাতের খুব কাছাকাছি হবে। আচ্ছা, এবার এসো স্ট্রং অ্যাসিড উইক বেস। স্ট্রং অ্যাসিড উইক বেস যখন তুমি নিচ্ছ, তার এক্সাম্পল হিসেবে তোমার HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড আর উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
কোনো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জল তৈরি হচ্ছে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড যখন ডিসোসিয়েট করবে মানে হাইড্রোলিসিস হবে, সে বেসিক্যালি HCl এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড টাইপের তৈরি করবে। এবার HCl এখানে স্ট্রং অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক বেস বলে এই পার্টিকুলার অ্যাকোয়াস সলিউশনটা দেখবে তোমার অ্যাসিডিক হবে। আর উইক অ্যাসিড স্ট্রং বেস যদি নাও, ধরো অ্যাসিটিক অ্যাসিড প্লাস NaOH করে সোডিয়াম অ্যাসিটেট প্লাস H2 তৈরি হচ্ছে। এবার সোডিয়াম অ্যাসিটেট হাইড্রোলাইজড হয়। হাইড্রোলাইসিস হওয়ার পরে তৈরি করবে কি উইক অ্যাসিড আর স্ট্রং বেস, সেখানে অ্যাকোয়াস মিডিয়ামটা তোমার বেশি হবে। আর ফাইনালি উইক অ্যাসিড উইক বেস যদি নাও, হ্যাঁ, তার সল্টটাকে যদি তুমি হাইড্রোলাইজ করো, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তাহলে অ্যামোনিয়াম অ্যাসিডের তার হাইড্রোলিসিস হলে অ্যাসিটিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে। দুজনেই যেহেতু উইক, এখানে অ্যাকোয়াস সলিউশনটা হচ্ছে তোমার ওই অ্যাসিডিক হবে না বেসিক হবে না নিউট্রাল হবে, নির্ভর করবে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পিকে এবং পিকেবি ভ্যালু কত। এই পার্টিকুলার কেসে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পিকেবি তাদের সমান সমান ৭ বলে তোমার এর অ্যাকোয়াস সলিউশনটার পিএইচ যেমন 7 হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, বা এটা নিউট্রাল হয়। সবসময় যে এরকম হবে সেটা কিন্তু নয়। তাহলে ৪ রকমের যে সল্ট পাওয়া যাচ্ছে, ৪ রকমের সল্টের মধ্যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট যেটা, যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ক্যালসিয়াম সালফেট, এদের হাইড্রোলিসিস হয় না। বাকি ৩ রকমের যে সল্ট আছে তাদের হাইড্রোলিসিস হয়। স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস আর উইক অ্যাসিড উইক বেস। তাহলে এই ৩ টে কেসে আমাকে জাস্ট পিএইচ এর এক্সপ্রেশন গুলোকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করছি হাইড্রোলিসিস অফ এ সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস। আর ধীরে ধীরে সুন্দর করে বুঝে বুঝে পড়ো, হ্যাঁ। Hydrolysis of a salt of strong acid and weak base. Let us consider Ba, which is a salt of strong acid and weak base. When Ba reacts with water, it gives a strong acid Ha and a weak base BOH. মানে এই যে ওর ঠিক রিভার্স রিয়াকশনটা, Ba প্লাস H2O থেকে Ha প্লাস BOH তৈরি করলো। H হচ্ছে স্ট্রং অ্যাসিড, BOH হচ্ছে উইক বেস। আচ্ছা, এবারে Ba হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আর H হচ্ছে মানে Ba আর Ha এরা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে বি এ কেমন করে থাকবে? বি প্লাস আর এ মাইনাস হিসেবে থাকবে। এইচ এ কেমন করে থাকবে? এইচ প্লাস এবং এ মাইনাস হিসেবে থাকবে। দেখো তুমি অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম দুদিক থেকে এ মাইনাস এ মাইনাস থেকে বাদ দিতে পারো। তাহলে এ মাইনাস এ মাইনাস বাদ দিলে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা যে বি প্লাস প্লাস এইচ টু থেকে হচ্ছে এইচ প্লাস প্লাস বিওএইচ। আচ্ছা, তুমি ধরে নাও যে যখন হাইড্রোলিসিস হচ্ছে তখন তার এক্স ফ্র্যাকশন হাইড্রোলাইজড হয়েছে। মানে বিএ এই যে অ্যাসিডটা অর্থাৎ বি প্লাস যেটা, তার পুরোটাই তো হাইড্রোলাইজড হবে না, স্লোলি হাইড্রোলিসিসটা হবে। তোমরা ধর এক্স ফ্র্যাকশন তো মানে হাইড্রোলাইজড হয়েছে, তাহলে ইকুইলিব্রিয়ামে বি প্লাস থাকছে 1 মাইনাস এক্স ইন্টু সি। ইনিশিয়ালি বি এর কনসেন্ট্রেশনটা তুমি সি ধরে দিচ্ছ, মানে যেটা সল্ট তার কনসেন্ট্রেশন যদি সি ধরে নাও, তাহলে ইকুইলিব্রিয়ামে বি প্লাস থাকবে 1 মাইনাস এক্স ইন্টু সি, আর এইচ প্লাস তৈরি হচ্ছে এক্স ইন্টু সি, বিওএইচ তৈরি হচ্ছে এক্স ইন্টু সি। আর এইচ টু নিয়ে ভাবতে হবে না, এইচ টু তো হিউজ এক্সেস থাকবে, তার অ্যাক্টিভিটি তুমি জাস্ট 1 ধরে নিতে পারো। তাহলে এবারে ইকুইলিব্রিয়াম এই যে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট যেটা, এই যে এই ইকুইলিব্রিয়াম যখন হলো তখন যে করসপন্ডিং হাইড্রোলিসিস কনস্ট্যান্টটা KH কি হবে? অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ BOH বাই অ্যাক্টিভিটি অফ B প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ H2। আচ্ছা, অ্যাক্টিভিটি অফ H2 1 ধরে নিতে হয়, তার মানে অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ BOH বাই অ্যাক্টিভিটি অফ B প্লাস। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি গুলোকে তুমি কনসেন্ট্রেশন টার্মে এক্সপ্রেস করলে। অ্যাক্টিভিটি মানে কি? ওই যে C/C0 ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তাহলে H প্লাস এর অ্যাক্টিভিটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H প্লাস। BOH এর অ্যাক্টিভিটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ BOH বাই C0 ইন্টু গামা অফ BOH, বা B প্লাস এর অ্যাক্টিভিটি হচ্ছে CB প্লাস C0 ইন্টু গামা B প্লাস, এইটা। আচ্ছা, এবারে এখানে C0 টা কিন্তু 1 মোল পার লিটার, ঠিক আছে? আচ্ছা, এবারে if X be the fraction of Ba that has undergone hydrolysis at equilibrium, then concentration of H plus যেটা অলরেডি লিখে গেছি, concentration of H plus হচ্ছে Cx, concentration of BOH হচ্ছে X C, আবার Cx বা Xc, আর B plus এর concentration 1 minus X into C, এটা। এবার এই এক্সপ্রেশন সেগুলো আমি বসালাম। KH টা কত হচ্ছে না concentration of H plus into concentration of BOH by concentration of B plus, আর এখানে ওই C0 গুলো একটা কেটে কেটে 1 by C0 একটা রয়ে গেছে। আচ্ছা, এবারে x টা যদি মাঝ লেস দ্যান 1 হয়, তাহলে তুমি 1 মাইনাস x টাকে বাদ দিয়ে দিলে, তা কি রইল? হলো। তা দেখো এখান থেকে হয়ে গেল c, এটা cx স্কয়ার বাই c0, এখানে 1 মাইনাস x থেকে বাদ দিয়ে দিয়েছো, ইন্টু গামা h প্লাস ইন্টু গামা BOH বাই গামা B প্লাস। সেখান থেকে তুমি x টাকে ধরো বের করে নিয়েছো, x টাকে বের করে নিয়েছো। আচ্ছা, এবারে KH এর এক্সপ্রেশনে একটা জিনিস দেখো, মানে আমি বসানোর আগে KH আমি উইদাউট এনি, দেখো অনেকেই যেটা করবে, অনেক বই যেটা করা থাকে প্রথম থেকেই না, ওই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলোকে 1 ধরে নিয়ে তার মতো করে
ফাইনাল অ্যান্সারটা করে দেখ, এটা অনেক সহজ হয়। তাহলে গামা বি প্লাস, গামা এইচ প্লাস, গামা ওই বিওএইচ, এগুলো জাস্ট 1 ধরে নিলে তোমার এই যে হাবিজাবি জিনিসগুলো তোমাকে বয়ে বেড়াতে হয় না এটা। হুম। কিন্তু আমি ওটা শেষে করবো আরকি। আমি যতটা সম্ভব আগে করি, করে শেষে করব। এটা। তাহলে আচ্ছা, এবার আবার দেখো এই যে KH টাকে আর কি রকম ভাবে লেখা যায়? এটা তো activity of H plus into activity of BH by activity of B plus, তো তাহলে activity of BH by activity of B plus into সরি, এবার এখানে কি করছি দেখো, তুমি এই উপর নিচে activity of OH minus এ তুমি গুণ করছো। উপরেও activity of OH minus গুণ করবে, নিচে activity of OH minus গুণ করবে। আর গুণ করলে কি হচ্ছে দেখো, activity of H plus into activity of OH minus, এরা দুজনে মিলে কি দিচ্ছে? KW দিচ্ছে। আর activity of B plus এবং activity of OH minus মিলে কি তোমার KB দিচ্ছে। দেখো তুমি তো জানো BOH যখন ডিসোসিয়েট করে B plus এবং OH minus তৈরি করে, তাহলে উইক বাই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KB টা কত? না activity of B plus into activity of OH minus বা activity of BOH, তার মানে এই যে পুরো জিনিসটা, এই যে activity of H plus B plus into activity of OH minus বা activity of BOH, এটা কি হচ্ছে? এটা রেসিপ্রোকাল অফ KB, তার মানে এটা হচ্ছে 1 বাই KB দিয়ে দিল। তা KH থেকে KW বাই KB। তাহলে এবারে আমার H plus এর কনসেন্ট্রেশনটা C into X, সিটাকে লিখলে এক্সটা তুমি এই ২ নম্বর ইকুয়েশন এক্সটা ছিল, ২ নম্বর ইকুয়েশন এক্সটা তুমি বসাচ্ছ, কিন্তু কে এইচ এর জায়গাটায়, এই যে কে এইচ এর জায়গাটায় কে ডব্লিউ বাই কে বিটা তুমি জাস্ট বসিয়ে দিয়েছো। এইটা তা সি এইচ প্লাস বাই সি জিরো যদি তুমি করো, তা কি দাঁড়াচ্ছে? না সি এইচ বাই সি জিরো যদি তুমি করো, তাহলে এটা দাঁড়াচ্ছে এদিকে হয়ে যাচ্ছে তোমার সি বাই সি জিরো টু দি পাওয়ার হাফ, কে ডব্লিউ বাই কে বি টু দি পাওয়ার হাফ, আর গামা বি প্লাস বাই গামা এইচ প্লাস গামা বিওএইচ টু দি পাওয়ার হাফ। এটা তাহলে এখানে এইটাই হচ্ছে দেখো তোমার। আচ্ছা, এখানে এবারে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস যদি তুমি বের করো, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস মানে কনসেন্ট্রেশন এইচ প্লাস বাই সি জিরো ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস। তাহলে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস ডান দিকে তুমি গুণ করে দিলে, এবারে মানে পিএইচ বের করা মানে হচ্ছে কত? মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস। হ্যাঁ, তাহলে মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, সেটা যখন করছো তার মানে এই এই পুরো জিনিসটা তোমার মাইনাস লগ 10 বেস তোমাকে করতে হবে। করে তুমি দেখো এই মাইনাস হাফ, এই যে এখানে হাফ আছে বলে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো মাইনাস হাফ লগ 10 বেস কে ডব্লিউ, আর এইটা হয়ে যাচ্ছে তোমার এই যে কেবি থেকে হচ্ছে মাইনাস প্লাস হাফ লগ 10 বেস কেবি প্লাস এই পুরো জিনিসটা। আর এবারে এইটা বেরোলো। এবারে এই যে জিনিসটা, এখানে আমি আবার করি, এই যে জিনিসটা কি করা হয় না, যদি ডাইলিউট সলিউশন হয়, তাহলে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো 1 ধরে নিলে তোমার এই ডান দিকের পার্টটা তোমার 0 হয়ে যাবে। তখন তুমি এই এক্সপ্রেশনটাকে অ্যাকচুয়ালি মুখস্থ করো যে পিএইচ হচ্ছে হাফ পিকেডব্লিউ মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ 10 সি বাই সি জিরো। এই যে এখানে দেখো, এই যে মাইনাস লগ 10 বেস কেডব্লিউ মানে পিকেডব্লিউ, এখান থেকে মাইনাস লগ 10 বেস কেবি যদি করতে সেটা পিকেবি হতো, তো সেগুলো তুমি বসিয়ে দিয়েছো এখানে। এবারে দেখবে যে কোনো বইয়ে প্রথম থেকেই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলোকে রাখে না। না রাখলে যেটা হবে, পিএইচ হচ্ছে হাফ পিকেডব্লিউ মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। আর যদি তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, বিশুদ্ধ জলের জন্য পিকেডব্লিউ হচ্ছে 14, কারণ হাফ পিকেডব্লিউর জায়গায় তুমি 7 বসাতে পারবে, তাহলে পিএইচ হয়ে যাবে 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ 10 সি বাই সি জিরো। ঠিক আছে? তো দেখো, তাহলে তুমি পরীক্ষায় যদি করতে চাও না, তুমি আরেকটা জিনিসটা সহজ করে নিতে পারো। এই যে এইখানেই তুমি করলে, বললে সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট, সেখানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলোকে আমি জাস্ট 1 ধরে নিচ্ছি। তো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো 1 ধরে নিলে এই যে পার্টগুলো যেগুলো তোমার এই মানে এই যে মানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো রাখার জন্য এই জিনিসটা ক্লামজি দেখতে লাগছে আরকি। ক্লামজি দেখতে লাগবে না। তখন একদম সরাসরি তুমি জাস্ট এই ফাইনাল এক্সপ্রেশন গুলোতে পৌঁছে যেতে পারবে। আর আমি একবার তোমাকে দেখিয়ে দিলাম যে যদি আমি ওই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলোকে প্রথম থেকে 1 না ধরি, তার যদি একটা মানে 1 এর কাছাকাছি হয়তো, কিন্তু 1 ছাড়া অন্য যদি কোনো ভ্যালু থাকে আরকি, সেগুলো যদি প্রপারলি ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু সেইটা মূল এক্সপ্রেশন এর মধ্যে ঢুকে যাবে। তো দেখো, তাহলে পিএইচ টা হয়ে গেল কত? হাফ পিকেডব্লিউ মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। আর এইটা না তোমার মনে রাখার একটা সুবিধা আছে। দেখো তুমি খেয়াল করো যে যেটাকে কনসিডার করেছো সেটা কি? না তোমার স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট। প্রথম কথা হয় যে পিকে, পিকেবি এগুলো কাদের জন্য হয় না? উইক অ্যাসিড বা উইক বেসের জন্য হয়। তা যেহেতু সল্টটা হচ্ছে স্ট্রং অ্যাসিড উইক বেস, সেইখানে ওখানে পিকে বি থাকবে, পিকে এ নয়, এটা মাথায় রাখবে তুমি। পিকে বি থাকবে। আর একটা কি? আর একটা হচ্ছে ধরো কনসেন্ট্রেশনটা যদি ইভেন 1ও হয়ে যায়, তাহলে কিন্তু স্ট্রং অ্যাসিড উইক বেস
তো অ্যাসিডিক হবে, সলিউশনটা তো অ্যাসিডিক হবে। স্ট্রং অ্যাসিড উইক বেসের অ্যাকোয়াস সলিউশন তো অ্যাসিডিক হবে। অ্যাসিডিক হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচ টা 7 এর নিচে হবে। ঠিক আছে? সেখানে দেখো এখানে মাইনাস সাইনটা আসবে। হ্যাঁ? এবারে যত কনসেন্ট্রেশন অফ সল্ট তোমার যত বেশি বাড়বে, তাহলে যেহেতু স্ট্রং অ্যাসিডটা পুরো ডিসোসিয়েট করে যাচ্ছে, উইক বেসটা পুরো ডিসোসিয়েট করছে না। তার মানে কি? এইচ প্লাস তুমি বেশি পাবে দেন ওএইচ মাইনাস। যত বেশি কনসেন্ট্রেশন হবে পিএইচটা তত কমবে। সেখানে ২ জায়গাতেই তোমার মাইনাস সাইন। এটা মনে রাখার সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে যে স্ট্রং অ্যাসিড উইক বেস যখন তুমি করবে, নিউট্রাল হলে তো ৭ হতো বা হাফ পিকেডব্লিউ হতো। এবারে তোমার এখানে কিন্তু আল্টিমেটলি কনসেন্ট্রেশনে যাই হোক না কেন, পিএইচটা তোমার ৭ এর নিচে হতে হবে বা হাফ পিকেডব্লিউ নিচে হতে হবে, সেখানে মাইনাস দিয়ে সবকিছু আসবে। এবারে তোমার পিকে মাইনাস হয়ে পিকে এ হবে না পিকে বি হবে না পিকে বি হবে, কারণ স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে পিকে এ বলে কিছু হয় না, কিন্তু উইক বেসের ক্ষেত্রে পিকে বি হয়। আর কনসেন্ট্রেশন বাড়ালে সাধারণত পিএইচ কমছে আর কি। তাহলে হাফ পিকে ডব্লিউ মাইনাস হাফ পিকে বি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। তাহলে বোঝা গেল কেমন করে স্ট্রং অ্যাসিড এবং উইক বেস এদের সল্ট হাইড্রোলিসিস হলে তার পিএইচ এর এক্সপ্রেশন বের করে। ঠিক আছে তো? হলো? বুঝতে পেরেছো? আচ্ছা। তাহলে একটা নিউমেরিক্যাল প্রবলেম করবে, ফাইন্ড দ্য পিএইচ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা HCl এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সল্ট, তার মানে স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট। ঠিক আছে? তাহলে এখানে তুমি আর এখানে পিকেবি অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এক্সপ্রেশন তোমার বলে দেওয়া আছে, তাহলে ফর্মুলায় বসাবে, বসিয়ে তোমার পিএইচটা বেরিয়ে যাবে। আর এবারে চলে এসো উইক অ্যাসিড স্ট্রং বেস, একই রকম করে করব। উইক অ্যাসিড স্ট্রং বেস, বিএ হচ্ছে একটা উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। সে হাইড্রোলিসিস করে উইক অ্যাসিড এইচ তৈরি করবে, স্ট্রং বেস বিওএইচ তৈরি করবে। তাহলে বিএও স্ট্রং ইলেকট্রোলাইট, বিওএইচ এর স্ট্রং ইলেকট্রোলাইট, সেটা ভেঙে গেল বি প্লাস এ মাইনাস, এখানে বিওএইচ থেকে বি প্লাস ওএইচ মাইনাস, বি প্লাস দুই থেকে কিছু বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এ মাইনাস অ্যাকোয়াস প্লাস এইচ টু থেকে এইচ এ প্লাস ওএইচ মাইনাস। তাহলে এখানে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট যেটা অ্যাক্টিভিটি অফ এইচ এ ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস বা অ্যাক্টিভিটি অফ এ মাইনাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এইচ টু। তাহলে এবারে এইচ টু এর অ্যাক্টিভিটি 1 ধরে নিলে তুমি এটা পেয়ে গেলে। এটা তাহলে এবারে তুমি অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন টাইমস এক্সপ্রেস করলে পরে তুমি এই এক্সপ্রেশনটা তুমি পেয়ে যাবে। আর এবারে তো যদি এক্সটা হচ্ছে তোমার ডিসোসিয়েশন, কতটা ফ্র্যাকশন ডিসোসিয়েট করে হাইড্রোলাইজড হয়েছে সেটা হয়, তাহলে এ মাইনাস এর কনসেন্ট্রেশন থাকবে ইকুইলিব্রিয়াম 1 মাইনাস x ইনটু c। এখানে এইচ এ তৈরি হবে xc, এখানে ওএইচ মাইনাস তৈরি হচ্ছে xc। এটা তো এখানে তুমি বসিয়ে দিলে, কেএইচ এর একটা এক্সপ্রেশন তুমি বের করলে, সেখান থেকে এক্সটাকে বের করে একদম আগের মতো। আচ্ছা, আবার কেএইচ, হ্যাঁ, সেইটা যেহেতু অ্যাক্টিভিটি অফ এইচ ইনটু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস বাই এ মাইনাস, এর উপর নিচে তুমি কি করছো, এইচ প্লাস এর অ্যাক্টিভিটি দিয়ে গুণ করলে ভাগ করলে, এবারে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস এবং অ্যাক্টিভিটি ওএইচ মাইনাস কে ডব্লিউ দিচ্ছে। আর অ্যাক্টিভিটি অফ দেখো যখন এইচ এ ডিসোসিয়েট করে, তখন কে এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইনটু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বা অ্যাক্টিভিটি অফ এইচ এ। ঠিক আছে? এইটা হয়ে গেল কত, কে ডব্লিউ বাই কে এ। এবারে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস যখন তুমি বের করবে, সেটা কত না, কে ডব্লিউ বাই অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস, এই এখান থেকে আর কি, মানে তোমার কে ডব্লিউ যেহেতু অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস, কে ডব্লিউ বাই অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস কে ডব্লিউ। এবারে তুমি এই অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস মানে কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বা সি জিরো ইন্টু অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ ওএইচ মাইনাস, তো হয়ে গেল কে ডব্লিউ সি জিরো। আর নিচে থেকে যাচ্ছে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট ওএইচ মাইনাস ইন্টু 1 বাই কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস মানে 1 বাই এক্স ইন্টু সি। এবার এক্স এর এক্সপ্রেশনটা তুমি অলরেডি এখানে বের করে দেখেছো, ওই যে এক্সপ্রেশনটা বের করে দেখেছো, সেই এক্সপ্রেশন তুমি এখানে বসিয়ে দিবে। ঠিক আছে? বসিয়ে দিয়ে এবারে জাস্ট একটু সিম্পলিফাই করে দেওয়া। অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস যেহেতু পেয়ে গেছে, তাহলে পিএইচ থেকে মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস তুমি বসিয়ে দিলে পিএইচ এর এই এক্সপ্রেশনটা বেরোলো। এবার যদি সাফিসিয়েন্টলি ডাইলিউট সলিউশন হয়, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট যদি তুমি 1 ধরে নাও, তাহলে দেখো পিএইচ হচ্ছে হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ 10 সি বাই সি জিরো। আবার ওই একই লজিক, এখানে পিকে আর পিকেবির মধ্যে কে থাকবে না, এখানে পিকে এ থাকবে, কারণ অ্যাসিডটা হচ্ছে উইক। আর যেহেতু উইক অ্যাসিড স্ট্রং বেস, তার অ্যাকোয়াস সলিউশন সার্টেনলি বেশি হবে, অর্থাৎ পিএইচটা 7 এর বেশি হবে, মানে তারা প্লাস সাইন দিয়ে আসছে। তাহলে পিএইচটা হচ্ছে হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ 10 বাই সি বাই সি জিরো। হ্যাঁ, এটা তাহলে যদি তোমার উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট হয়, তাহলে তার করসপন্ডিং পিএইচ এর এক্সপ্রেশন ওই এক্স্যাক্টলি একই রকম করে তোমার বেরিয়ে গেল। তাহলে এই যে প্রথম দুটো না একদম একই রকম ভাবে হয়, মানে স্ট্রং অ্যাসিড উইক বেস বা উইক অ্যাসিড স্ট্রং বেস। আর উইক অ্যাসিড উইক বেসটা একটুখানি অন্যরকম ভাবে হয়। আর এখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে দিয়েছি, ফাইন্ড দ্য পিএইচ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম অ্যাসিটেট এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড
given pK of acetic acid at 25 degree centigrade 4.7, ঠিক আছে? আচ্ছা দেখো তোমার যখন উইক অ্যাসিড উইক বেসের সল্ট তুমি নেবে, তার উইক অ্যাসিড উইক বেসের একটা সল্ট হচ্ছে BA, তার হাইড্রোলিসিস হয়ে তৈরি হচ্ছে উইক অ্যাসিড আর উইক বেস, এরা কেউ কিন্তু পুরো ডিসোসিয়েট করছে না, শুধু BA সেটা স্ট্রং ইলেকট্রোলাইট বলে সে শুধু পুরোপুরি ডিসোসিয়েট করে থাকছে, এরা কিন্তু কেউ ডিসোসিয়েট করছে না, যেন আগের মতো তুমি আর কেটে দিতে পারলে না। আর যদি এক্স ফ্র্যাকশন ডিসোসিয়েট করে আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড যদি সি হয়, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস এক্স ইন্টু সি 1 মাইনাস এক্স ইন্টু সি, এটা হচ্ছে এক্সি হলো, এটা হচ্ছে এক্সি হলো, এটা। তাহলে এবারে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট KH টা যখন তুমি লিখবে, অ্যাক্টিভিটি অফ এইচ এ অ্যাক্টিভিটি অফ BH বাই অ্যাক্টিভিটি অফ তোমার B প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ A মাইনাস ইন্টু অ্যাক্টিভিটি অফ H2, অ্যাক্টিভিটি অফ H2 তুমি 1 ধরে নিলে, ঠিক আছে। এবারে অ্যাক্টিভিটি গুলোকে কনসেন্ট্রেশন টার্মসে এক্সপ্রেস করলে, করে কনসেন্ট্রেশন গুলোকে তোমার ওই এইচ এর কনসেন্ট্রেশন এক্সি, BH এর কনসেন্ট্রেশন এক্সি, B প্লাস এর কনসেন্ট্রেশন 1 মাইনাস এক্স ইন্টু সি, A মাইনাস A মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু সি তুমি বসালে, বসিয়ে এখান থেকে দেখো তুমি x মাইনাস 1 বাই এক্স তার স্কোয়ার ইন্টু অ্যাক্টিভিটি কোপিসিয়েন্ট অফ সরি হ্যাঁ অ্যাক্টিভিটি কোপিসিয়েন্ট অফ এইচ এ BOH B প্লাস A মানে এই গুণটা যেমন আছে সেখান থেকে x বাই 1 মাইনাস এক্স এটা তুমি বের করে নিলে, x বাই 1 মাইনাস এক্স পর্যন্ত তুমি বের করে নিলে, ঠিক আছে। আর এবারে দেখো KH-টাকে তুমি আরেক রকম ভাবে লিখতে পারো, KH যেহেতু অ্যাক্টিভিটি অফ এইচ এ অ্যাক্টিভিটি অফ BOH বাই অ্যাক্টিভিটি অফ B প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ A মাইনাস, তুমি কি করলে উপর নিচে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস অ্যাক্টিভিটি OH মাইনাস দিয়ে গুণ ভাগ করে দিলে, গুণ ভাগ করে দিলে দেখো পরিষ্কার এইটা হয়ে যাচ্ছে KW আর এইগুলো হচ্ছে KA আর KB, তাহলে KW বাই K ইন্টু KB। আর এবার উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KA টা, সেটা যদি অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ A মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ H এ হয়, সেখান থেকে অ্যাক্টিভিটি অফ H প্লাস তুমি বের করে নিচ্ছ, PH বের করতে গেলে অ্যাক্টিভিটি অফ H প্লাসটা লাগবে। এবারে তুমি যখন এই BA মানে একটা উইক অ্যাসিড উইক বেসের সল্টের হাইড্রোলিসিস হলো, সেখানে একটা বেস তৈরি হলো, একটা অ্যাসিড তৈরি হলো, ওই অ্যাসিডটা থেকেই তুমি অ্যাকচুয়ালি H প্লাসটা পাচ্ছ, তাহলে KA এর এক্সপ্রেশন থেকে তুমি অ্যাক্টিভিটি অফ H প্লাসটা তুমি করে ফেললে এটা। আর তাহলে অ্যাক্টিভিটি অফ H প্লাসটা হচ্ছে KA, অ্যাক্টিভিটি অফ H বাই অ্যাক্টিভিটি অফ A মাইনাস তুমি কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এর টার্মসে লিখলে, সেইগুলোকে আবার তুমি ওই যে তোমার কনসেন্ট্রেশন অফ H বা কনসেন্ট্রেশন A মাইনাস X এবং XC আর 1 মাইনাস X ইন্টু C এগুলো তুমি বসালে, বসিয়ে এটা দাঁড়াচ্ছে দেখো তোমার এই বেসিক্যালি এখানে ওই x বাই 1 মাইনাস এক্স এসছে, এই x বাই 1 মাইনাস এক্স এর পার্টটা এইটাকে তুমি ওই এখানে কোথায় এটা বের করে রাখলাম, x বাই 1 মাইনাস এক্স এইটাকে তুমি বসিয়ে দিলে, x বাই 1 মাইনাস এক্স সেটা তুমি এখানে বসিয়ে দিলে, এই যে x বাই 1 মাইনাস এক্স তুমি বসিয়ে দিয়ে সিসি কেটে গেলে বাকি যা আছে করে এই সিম্পল এক্সপ্রেশনটা বেরোবে। এবার তুমি পিএইচ করে নাও, ঠিক আছে এটা, তাহলে পিএইচটাকে করে নাও মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, যদি করো তাহলে বেরোচ্ছে কত, হাফ PKW প্লাস হাফ PK মাইনাস হাফ PKB মাইনাস সামথিং একটা, আবার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো 1 ধরে নিলে সেগুলো তোমার থাকছে না, তাহলে পিএইচটা হচ্ছে কত, হাফ PKW প্লাস হাফ PK মাইনাস হাফ PK। দেখো এক্ষেত্রে যেহেতু ইটস এ সল্ট অফ উইক অ্যাসিড এন্ড উইক বেস, দুটোই যেহেতু উইক, তার জন্য কিন্তু তোমার দুটোই উইক থেকে যাওয়ার জন্য এর ক্ষেত্রে কিন্তু তোমার দেখো PKA ও আছে PKB ও আছে। আচ্ছা এবারে এই পার্টিকুলার কেসে তোমার এই যে পিকে এটা হচ্ছে পজিটিভ দিয়ে আসবে, মানে পিকে যেখানেই আছে পজিটিভ দিয়ে আসবে আর পিকে বিটাতে নেগেটিভ দিয়ে আসবে, তার কারণটা কি দেখো, তাহলে পিকে যত কম হবে, পিকে যত কম হবে তত বেশি অ্যাসিডিক, হ্যাঁ পিকে যত কম হবে তত বেশি অ্যাসিডিক জিনিসটা, হ্যাঁ তোমার মানে মানে এতে তোমার কি বলে, তুমি যদি ধরো আমি দুটো উইক অ্যাসিড কম্পেয়ার করছি, আমি এভাবে বলি দুটো উইক অ্যাসিড কম্পেয়ার করছি, একজন পিকে কম একজনের পিকে বেশি, পিকে কম যেটা সে হচ্ছে তত বেশি অ্যাসিডিক আর, হ্যাঁ এটা, আর পিকে যত বেশি সে কম অ্যাসিডিক, তাহলে এবারে কি হচ্ছে যে যদি পিকে এটা যদি বেশি হয় তার মানে যে কম অ্যাসিডিক হলে পিএইচটা বাড়ার চেষ্টা করবে, আর পিকে যদি কম হয় সেটা বেশি অ্যাসিডিক মানে পিএইচটা কমার চেষ্টা করবে, সেখানে পিকে এর দিকে সেটা পজিটিভ সাইন আছে, পিকেবি ঠিক একই কারণে হচ্ছে তোমার নেগেটিভ সাইন দিয়ে আছে। তাহলে দেখো তাহলে এই তিনটে জিনিস তোমার মাথায় রাখতে হলো, কি হলো আমি আবার এখানে ধরো এই তিনটে এক্সপ্রেশন, আর আমি ডেরিভেশনটা একটুখানি কারেক্টলি করার জন্য একটুখানি কমপ্লিকেটেড তোমার লাগতে পারে, তুমি যদি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো প্রথম থেকেই বাদ দিয়ে দাও, আমি অ্যাক্টিভিটি ফাইনাল এক্সপ্রেশনটা বের করে দিয়ে
শেষে আমি অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টটাকে 1 ধরলাম। তুমি যদি প্রথম থেকে অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট 1 ধরে নাও, তাহলে এই ক্লামজি ব্যাপারগুলো থাকবে না। তোমারটা ব্যাপারটা অনেক সিম্পল দেখতে লাগবে। ঠিক আছে? তো দেখো যেটা বলছিলাম যে যদি তোমার এই স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট হয়, স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট হয়, তাহলে পিএইচ হচ্ছে হাফ পিকেডব্লিউ মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ 10/C/C0। যদি তোমার উইক অ্যাসিড স্ট্রং বেস হয়, তাহলে পিএইচটা হচ্ছে হাফ পিকেডব্লিউ প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ সি বাই লগ 10/C/C0। আর যদি তোমার উইক অ্যাসিড উইক বেসের সল্ট হয়, তাহলে হাফ পিকেডব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকেবি। এটা এই তিনটে এক্সপ্রেশন তুমি মনে রাখবে। তাহলে তোমার অ্যামোনিয়াম অ্যাসিটেট, তাহলে অ্যাকোয়াস সলিউশনে পিএইচ তোমাকে বের করতে বললো। তাহলে অ্যাকোয়াস অ্যামোনিয়াম অ্যাসিডের থেকে তুমি অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পাচ্ছ, এটা উইক অ্যাসিড, এটা উইক বেস। এবার এদের পিকে এবং পিকেবি না দুটো মোরালের সমান হয়। তা মোরালের যদি সমান হয়ে যায়, তা তুমি যখন পিএইচ ক্যালকুলেট করবে, হ্যাঁ, কি হবে না হাফ পিকে ডব্লিউ আর এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে তার হাফ পিকে ডব্লিউ মানে ওটা প্রায় 7-এর কাছাকাছি হবে। তবে আমি এরকম একটা বললাম যে ফাইন্ড দ্য পিএইচ অফ এ 10⁻² মোলার অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়াম ফর্মেট at 25°C, যেখানে পিকে অফ ফর্মিক অ্যাসিড বলে যে 3.75 আর পিকে বি অফ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বলে যে 4.73। সেখান থেকে তুমি জাস্ট দেখো, মানে এক্ষেত্রে থেকে এটা দেখতে পাচ্ছ যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং ফর্মিক অ্যাসিডের পিকে এবং পিকেবি যেহেতু সমান নয়, সেই জন্যে পিএইচটা হচ্ছে তোমার জাস্ট 25°C থেকে 7 হবে না, এইখান থেকে একটা নন জিরো ভ্যালু থেকে যাবে। ঠিক আছে? এবং সেখান থেকে তুমি জাস্ট বুঝতে পারবে যে ফর্মিক অ্যাসিডটা সেটা কিন্তু মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যতটা উইক বেস, ফর্মিক অ্যাসিড কিন্তু তার তুলনায় অনেকটা স্ট্রঙ্গার বেস আর স্ট্রঙ্গার অ্যাসিড। হ্যাঁ, মানে অতটা উইক নয়, একটা তার পিকে ভ্যালুটা কম, সেখান থেকে তুমি সেটা বুঝতে পারো। সেখান থেকে পিএইচ এর একটা ভ্যালু তোমার থেকে যাবে। এটা তাহলে বুঝতে পারলে যে সল্ট হাইড্রোলিসিস এর তিনটে সল্ট মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্টের হাইড্রোলিসিস হয় না, কিন্তু বাকি যে 3 রকমের সল্ট, এই তিনটে আলাদা সল্টের জন্য তুমি জাস্ট কেমন করে সল্ট হাইড্রোলিসিস থেকে পিএইচ এর এক্সপ্রেশনের ডেরিভেশনটা হলো, ডেরিভেশনটা ভালো করে করবে এবং সেই ডেরিভেশনটা করে ফেলার পরে মেমোরাইজ করার যে নেমোনিক ডিভাইসটা বললাম সেটা তুমি মাথায় রাখবে, যে কোথায় প্লাস আসবে, কোথায় মাইনাস আসবে, কোথায় পিকে আসবে, কোথায় পিকেবি আসবে। এটা তুমি বুঝে নিতে পারছো এইটা। আর এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমার পরীক্ষা আসে, মানে এখান থেকে একটা ডেরিভেশনটাও পরীক্ষায় আসে, যে কোনো একটা সল্ট হাইড্রোলিসিস করে তার পিএইচ এর এক্সপ্রেশন বের করতে বলে 3-4 নম্বর দিয়ে, এবং এইখান থেকে তোমার ওই নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই জায়গাটা মানে এই যে আয়নিক ইকুইলিব্রিয়ামে দেখবে অঙ্ক টঙ্ক কষার জায়গা একটুখানি কম আছে, এই সল্ট হাইড্রোলিসিসের জায়গাটা কিন্তু অঙ্ক কষার একটা ভালো সুযোগ আছে আর কি। ওই জন্য এখান থেকে বড় কোশ্চেন হলে এইখান থেকে তোমাকে বড় কোশ্চেন কিন্তু দেবে। এটা খুব ভালো করে কিন্তু করবে। ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই পর্যন্তই আজকে করলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব দেখো, আচ্ছা যা বলেছি তাতে কারো কিছু অসুবিধা থাকলে একটু বলে নাও। আমরা এখন পর্যন্ত যেটা বলেছি সেটা বলে নাও। মানে যা বলেছি কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আবার বলতে পারি আমি। না স্যার। ঠিক আছে তো? সহজ, খুবই সহজ জিনিস। এগুলো তো ইনঅর্গানিকে তোমরা অলরেডি পড়ে ফেলেছো। হ্যাঁ? এটা তো রিভিশন টাইপের হচ্ছে, শুধু ইনঅর্গানিকে তোমার ওই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তোয়াক্কা-ফোয়াক্কা করে না, সবই কনসেন্ট্রেশন দিয়ে লিখে আমরা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে পুরোটাকে লিখলাম। শেষে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলোকে 1 করলাম। আরেকটু কারেক্টলি আরেকটু রিগোরাসলি ব্যাপারটাকে করার চেষ্টা করলাম। কিন্তু আল্টিমেটলি জিনিসটা তোমার একই রকম। আর নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করব দেখো, নেক্সট ক্লাসে আমরা ২-৩ টে জিনিস আলোচনা করব। প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে আমাকে সেটা হচ্ছে বাফার অ্যান্ড বাফার ক্যাপাসিটি, এইটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। তারপরে তোমাকে যেটা আলোচনা করতে হবে ইন্ডিকেটর অ্যান্ড ইন্ডিকেটর কনস্ট্যান্ট, এইটা। আর তারপরে তোমার অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, সেখান থেকে চয়েস অফ ইন্ডিকেটর, এই যে জায়গাটা একটুখানি দেখা, আর ফাইনালি একটা প্র্যাকটিক্যালের কনটেক্সটে প্রিপারেশন অফ এ
বাফার সলিউশন। বাফার সলিউশনের একটা প্রিপারেশন আছে। সেই জায়গাটা একটুখানি আলোচনা করতে হবে। তাহলে এইটা করলে আমাদের দেখবে আইনিক ইকুইলিব্রিয়াম যে পার্টটা, ব্যাপারটা সিলেবাসটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে পরের দিনে আমরা যদি এই পিপিটিটা এরকম করে রেডি করে নিয়ে পড়াই, তাহলে আমরা পরের দিনে এই পুরো জিনিসটাকে বলে দিতে পারবো আর। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই রইল। স্যার, বলো, বলো। আজকের ক্লাসে পিডিএফ হ্যাঁ, কেন পিডিএফ ভিডিও তো রোজই দেয়া হয়। দেওয়া হয় না আর কবে? হুম। তবে এখন আর কদিন দেব না ভাবছি। ছেলেরা ক্লাস পাস করছে না। কে বলছো তুমি? স্যার অঞ্জলি। হুম।